হ্যালো, আসসালামু আলাইকুম সুপার স্টুডেন্টস। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা যারা যারা সালাম দিচ্ছ তাদের সকলের জন্য ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমাকে একটা জিনিস জানিয়ে দাও তো, যে আমার কথাবার্তা এবং আমার পিছনের হচ্ছে যে স্লাইড থেকে শুরু করে এভরিথিং তোমরা কিছু দেখতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা তোমরা একটু কাইন্ডলি আমাকে জানায় দাও। আর অবশ্যই একটা জিনিস জানাতে ভুলবে না, যে তোমরা সকলেই কেমন আছো। তোমরা সকলে কেমন আছো সেটা অবশ্যই আমাকে লিখে জানাই দাও, এবং ক্লাসের সবকিছু ইচ এন্ড এভরিথিং, আমার কথাবার্তা এবং পিছনের স্লাইড দেখা যাচ্ছে কিনা সেটাও আমাকে তোমরা পোলের মাধ্যমে জানাই দাও। ওকে, তো তোমরা যারা যারা সালাম দিচ্ছ সকলের জন্য ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। জিম বলছে ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মাওয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তারপর হচ্ছে যে ওয়াহিদা আমিন তিয়ার উম্মে ফারিহা, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আঙ্গুরের ইমোজি, তারপর ভাইয়া, আহা। তারপর তোমাদের কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছো, অল ক্লিয়ার। আমি জানি আর ক্লাস 8 এর সুপার স্টুডেন্টরা সবসময় সুপার ফ্লেক্সিবল। তারা যে কোনো কিছু বলে ইয়েস এভরিথিং ইজ ফাইন, তারা কমেন্ট বক্সে সবকিছু জানায় দেয় যে ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে, আপনি ক্লাস স্টার্ট করতে পারেন, রাইট? আমি জানি, এই জন্যই তো তোমরা ক্লাস 8 এর সুপার স্টুডেন্ট। সো হ্যালো ভাইয়া আফরোজা জামান, হ্যালো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহরিন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নওশিন ইসলাম বলছে ভাইয়া আপনি সায়েন্স ক্লাস নেন? হ্যাঁ অবশ্যই, এনি ডাউট। ওকে, কেমন আছেন স্যার? মালিহা আলহামদুলিল্লাহ ভালো। ওকে, তারপর হচ্ছে সিনথিয়া অল ক্লিয়ার ভাইয়া। তাসনিয়া আছে ক্লাসে আমাদের সঙ্গে। তারপর হচ্ছে যে জিম, আদনান, তারপরে হচ্ছে যে উম্মে আইমান, হ্যাঁ, তারপরে হচ্ছে যে নওশিন, জাফরিন, জিম, মোটামুটি তোমরা অনেকেই আমার সঙ্গে ক্লাসে আসো। তো আমরা আজকে ক্লাসে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেই একটা হচ্ছে যে ব্যাপক, অভিশ্রবণ এবং প্রচ্ছেদন। এই তিনটা জিনিস আমাদের হট টপিক, ওকে, যেগুলোকে আমরা হট ডগ বলতে পারি, ঠিক আছে? এই তিনটা টপিককে আমরা অনেক সুন্দর করে কভার করার চেষ্টা করব আজকের ক্লাসে। মোটামুটি এই তিনটা টপিক তোমাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং ক্লিয়ার হওয়ার পর তোমরা আই থিঙ্ক এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো এমসিকিউ যদি তোমাদের কাছে আসে, আই থিঙ্ক তোমরা অনেক ইজিলি সেটাকে সলভ করতে পারবা। এবং আজকের ক্লাসের পর এই অধ্যায়ের মোটামুটি তোমাদের প্রস্তুতি 100-100 হওয়ার চিন্তা ভাবনা আছে, কেমন? সো আমি দেখতে পাচ্ছি আমার 95% স্টুডেন্ট বলতেছে যে ভাইয়া এভরিথিং ইজ ফাইন। দ্যাট মিনস 95% স্টুডেন্ট বলতেছে সবকিছু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং সবকিছু ঠিকঠাক আছে। তার মানে আমি ধরতে পারি যে সবকিছুই ঠিকঠাক এখন আছে। আর যারা হয়তো বা শুনতে পাচ্ছ না যে কোনো কারণে, তোমরা একটু ইন্টারনেট কানেকশনটা চেক করো অথবা ডিভাইসটা একটু চেক করো। আই থিঙ্ক দ্যাটস প্রবলেম শুড বি সলভ। ওকে, সো তোমরা এখন পর্যন্ত আমাকে মনে হয় অনেকে চিনো না, রাইট? তো আমি যদি আমার পরিচয়টা দিয়ে থাকি, আমার পরিচয় আমি পরেও দিব, এখনো দিচ্ছি। আমার নাম হচ্ছে যে আরিফ হাসান। কিন্তু তোমরা কমেন্ট বক্স বা ক্লাস ডিসকাশন যখন দেখবা, অনেকে দেখবা এখানে লিখে দেখছে আঙ্গুর, বা আঙ্গুরের ছবি দিচ্ছে, লাইক গ্র্যাব। ওকে, আঙ্গুর ফর টক এমনটা না, কিন্তু তোমার হচ্ছে যে আমার একটা নিকনেম আছে যেটার নাম হচ্ছে আঙ্গুর, যেটা আমাকে অনেকেই হচ্ছে যে ডেকে থাকে। তো এই যে যেমন হচ্ছে যে রিধা বলতেছে আঙ্গুর ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, সো তোমরা যারা যারা এখনো হয়তো বা আমাকে অনেকে চিনো না, কারা কারা চিনো না হাত তুলো তো দেখি। আশা করি তোমরা অনেকে আমাকে চিনো আর অনেকে চিনো না। সো আমার নাম, আমার পরিচয়টা আমার হচ্ছে যে অনেকেই হয়তো বা দিয়ে দিছে এখানে, তবুও আমি আমার নামটা আবার বলতেছি। আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আরিফ হাসান, এবং তোমার হচ্ছে যে নিকনেম আছে যেটার নাম হচ্ছে আঙ্গুর। ওকে, আমি হচ্ছে যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ তোমার হচ্ছে যে বিএসসি কমপ্লিট করছি। ওকে, সো আমি অ্যাজ ওয়েল অ্যাজ একজন ইঞ্জিনিয়ার এবং টিচার, ঠিক আছে? সো আমরা আমাদের হচ্ছে যে এই পড়াশোনাটা আজকে করব কোন অধ্যায় থেকে? অধ্যায় 3, ব্যাপন, অভিশ্রবণ এবং প্রচ্ছেদন। ব্যাপন, অভিশ্রবণ এবং প্রচ্ছেদন, এটা জিনিস দেখার চেষ্টা করি। সো তাহরিনকে আমি অনেক ভালোভাবে চিনি। সো তাহরিন দেখছি আমার ফেভারিট টিচার। হ্যাঁ তাহরিন, তোমার সঙ্গে আমার অনেক ভালো পরিচয় আছে আই থিঙ্ক। সো এই জন্য হচ্ছে যে হয়তো বা চিনো। সো আরিফ হাসান ভাইয়া, জাকি ভাইয়া কোথায়? সো সায়েন্স ক্লাস কি জাকির ভাই একা নেয়? আমি নেই না? তো চলো আমরা হচ্ছে যে ব্যাপন, অভিশ্রবণ এবং প্রচ্ছেদন নিয়ে আজকে আমরা একটু কথাবার্তা বলি। তো আজকের ক্লাসটা বেসিক্যালি আমরা কি করব? আজকের ক্লাসটা আমরা বেসিক্যালি যে কাজটা করব সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাই। আজকে ক্লাসটাকে আমরা একটু এক্সরে করি। একটা মানুষের কোনো শরীরে যদি কোনো সমস্যা থাকে, কোথাও সমস্যা থাকে, তাহলে আমরা শরীরের কি এক্সরে এর মাধ্যমে আমরা কি করে থাকি? ওই মানুষের হাত,
পা, নাক, মুখ কোথায় কি সমস্যা আছে ওটা দেখার চেষ্টা করি। তো আজকের আমাদের এই যে ক্লাসটা যদি আমরা হচ্ছে যে এক্সরে করি, ঠিক আছে, সো ক্লাসের আমরা আজকে এক্সরে করব। ওকে, ক্লাসের এক্সরের মধ্যে আজকে আমরা কি করব? আজকে আমরা প্রথমে পড়বো একটা ইম্পর্টেন্ট কিছু টপিক, ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছেদন, এই জিনিসগুলো বুঝবো। সো আমরা ইম্পর্টেন্ট টপিক গুলো পড়বো, ঠিক আছে। সো আমরা ইম্পর্টেন্ট টপিক গুলো ভালো করে পড়বো। এরপর ওই ইম্পর্টেন্ট টপিকের উপর ভিত্তি করে আমরা কি করব? এমসিকিউ সলভ করব। কিছু এমসিকিউ সলভ করব এবং এরপর আমরা এমসিকিউ তো সলভ করব, এর সাথে সাথে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করব। সো ক্রিয়েটিভ, সৃজনশীল প্রশ্ন মানেটা হচ্ছে যে ক্রিয়েটিভ কোশ্চেন। ওকে, সো আমরা ক্রিয়েটিভ কোশ্চেনও সলভ করব, ঠিক আছে। এই তিনটা আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো, তারপর আমরা আমাদের ক্লাসে ইম্পর্টেন্ট টপিকগুলো কিভাবে পড়িয়ে থাকি ওই জিনিসটা দেখবো। আগে ইম্পর্টেন্ট টপিকটা দেখবো, এরপর আমরা তারপর কিছু সৃজনশীল, একটা অথবা দুইটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। এরপর আমরা ওই অধ্যায়ের এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেই সব এমসিকিউ পরীক্ষায় আসার মতো সেই অধ্যায়গুলো দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা একটু ভালো মতো করে দেখার চেষ্টা করি। কারেক্ট? আমরা মোটামুটি সবকিছু বুঝতে পারছি। আচ্ছা, জেরিন বলছে যে ভাই আঙ্গুর ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি জেরিন, তুমি কেমন আছো? হ্যাঁ, আর হচ্ছে যে বলতেছে তোমার প্রশ্ন আমি হয়তো অ্যান্সার দিচ্ছি না, এই তো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো আজকে আমাদের ক্লাসের এক্সরে হচ্ছে এইটা। আমরা আজকে ইম্পর্টেন্ট টপিক পড়বো, ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে কিভাবে অনলাইন ব্যাচে পড়ানো হয় সেটা দেখাবো। এরপর হচ্ছে যে এমসিকিউ কিভাবে সলভ করতে হয়, তারপর অনলাইন ব্যাচের মাধ্যমে কিভাবে এমসিকিউটা অনেক ইজিলি সলভ করা যায় সেটা দেখাবো। এরপর হচ্ছে যে আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন কিভাবে সলভ করে দেয় সেটাও আমি অনেক ভালো করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আজকের ক্লাসের জন্য সবাই রেডি? তোমরা আর ইউ রেডি? তোমাকে বলতেছি, আর ইউ রেডি? ওকে, সো আই থিংক আমরা মোটামুটি ক্লাসের জন্য সকলেই রেডি। তো চলো আজকে আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাই। তো ক্লাসের মধ্যে ঢুকার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাতে চাই। সো ওই জিনিসগুলো একটু তোমরা সকলেই লক্ষ্য করো, ঠিক আছে। সো আমি তোমাদের কিছু জিনিস নিয়ে আসতেছি, তোমরা এই জিনিসগুলোকে লক্ষ্য করে আমাকে একটু ভালো মতো করে বলো এই জিনিসের কাজগুলো। আমরা কিছু জিনিস দেখবো, তার আগে আমরা চলো একটা সায়েন্সের এক্সপেরিমেন্ট করি। সো এটা আমার হাতে কি দেখতে পাচ্ছ বলতো? এটা একটা কাচের বোল, রাইট? এটা কি দেখতে পাচ্ছ বলো তো? এটা একটা কাচের বোল। সো আমরা এখানে লিখে রাখতে পারি আমরা কিছু উপকরণ আমরা এখন এক্সপেরিমেন্ট করব। সো আমরা হচ্ছে যে এখন এক নাম্বার একটা হচ্ছে যে আমরা একটা পট নিব, ঠিক আছে। আমরা একটা পট নিলাম। এখন সেকেন্ডে আমরা কি নিব? পানি নিব, ঠিক আছে। আমরা একটা এইখানে এই পাত্রের মধ্যে আমরা কি নিব? পানি নিব। এই যে আমার হাতে পানি আছে, এই যে আমার হাতে কি আছে? একটা পাত্র আছে, রাইট? আমার হাতে একটা পাত্র আছে। সো এইখানে আমি পানি ঢেলে নিই, কেমন? সো চলো আমরা আগে এক্সপেরিমেন্টটা অনেক ভালো মতো করে দেখার চেষ্টা করি। ওকে, সো এই যে পানিটা যেটা তোমরা ভাবতে পারো যে ভাইয়া হয়তো পানি খাবে, এমনটা না। ভাইয়া আসলে রোজা আছে, পানি খাওয়া যাবে না। হ্যাঁ, আমি এখন এই পানিটা এখানে ঢালবো। তো তোমরা কেউ একজন আমার কপটা খুলে দাও তো, ধরো খুলে দাও। আচ্ছা, আমি খুলে নিচ্ছি, কেমন? তো দেখো এইখানে আমি কি দিলাম? এইখানে আমি পানি দিচ্ছি। এখানে আমি কি দিলাম? অনেকগুলো পানি দিচ্ছি, কেমন? পানি যেন না পড়ে যায়। ওকে, তো আমি কি করলাম? এই পটে অনেকগুলো লেভেলের পানি দিলাম, ঠিক আছে। সো এই পানিগুলো কি? পানিটা একটা তরল পদার্থ, রাইট? এখানে আমি পানি ঢেলে দিলাম। ওকে, সো পানি ঢেলে দেওয়ার পর এখন আমার পানির রংটা কি রকম দেখো তো তোমরা সবাই। পানির কালারটা কি রকম? পানির কালারটা কি রকম? একদম হোয়াইট, সাদা, অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? আমার সাথে এটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তো দেখো এই যে পটটা, এই পটের মধ্যে পানি আছে, পানির কালারটা কি? সাদা, রাইট? পানির কালারটা কি? একদম সাদা। এখন চলো এই পানিতে আমরা কিছু 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 জিনিস অ্যাড করব। কি জিনিস অ্যাড করব? আমার কাছে একটা কালার আছে। কালার বলতে আমার কাছে একটা ছোট্ট একটা কালার টাইপের জিনিস আছে। এই জিনিসটা আমরা এখন পানিতে অ্যাড করব, কেমন? তো আমার হাতে এক হাতে আছে পানি আর এক হাতে আছে কালার। পরে আবার তোমরা বলিও না যে ভাইয়া হচ্ছে যে এখানে পানি আগে লাল নিয়ে আসছেন, এমনটা না। তো এই যে আমার হাতে পানি আছে এবং আরেকটা কি আছে বলতো? আরেকটা হচ্ছে যে কালার আছে আরেক হাতে। তো আমি এখন কি করব? এই কালারটাকে আমি কয়েকটুকু জিনিস এখানে দিয়ে দিব। দেখো এখানে দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পর আমি একটু মিশ্রণ করব। মিশ্রণ করলে কি হয়ে গেল বলতো? পানির কালারটা কিরকম হয়ে গেল? পানির কালারটা একদম রেড বা অরেঞ্জ কালার হয়ে গেছে, তাই না? সো অরেঞ্জ কালার হয়ে গেছে। এই জিনিসটা আমরা দেখলাম না যে অরেঞ্জ কালার হয়ে গেছে? এক চামচ মাত্র দেওয়ার সাথে সাথে এটা অরেঞ্জ কালার হয়ে গেছে। এটা কিন্তু মরিচের গুঁড়া,
ঠিক আছে? যাই হোক, এটা কি কালার হয়ে গেছে? অরেঞ্জ কালার হয়ে গেছে। আমি এতগুলা পানির মধ্যে হালকা একটু তোমার কি দিলাম, মরিচের গুঁড়া বা লাল কালারের একটা জিনিস আমি এখানে দিয়ে দিলাম, এবং এটা কি কালার হয়ে গেল? কমলা কালার। এটা কেন হয়েছে তোমরা কি কখনো ভেবে দেখেছো? তোমরা কি কখনো ভেবে দেখেছো? অনেক গন্ধ আসতেছে। আচ্ছা যাই হোক, এই যে তোমার হচ্ছে যে ইয়াটা চলে আসলো এইখানে, আমি এতগুলো পানির মধ্যে তোমার কি করলাম, তোমার হচ্ছে যে 1 চামচ লাল কালার যদি দিয়ে দেই, তাহলে আমার এখানে কি হলো, সম্পূর্ণ পানির কালারটা লাল হয়ে গেল। এটা কিভাবে হইলো কখনো কি মনে রাখছো? বা এই অরেঞ্জ কালারটা কিভাবে আসলো কখনো কি তোমার মনে ধরছে এটা কেন এরকম হইলো? তো চলো আজকে আমরা যে মেইন টপিকটা পড়বো, এই টপিকটার নাম হচ্ছে যে ব্যাপন, এবং এই ব্যাপনটা আজকে পড়ার চেষ্টা করব। তো আমরা এই যে পানির মধ্যে যে আমরা হালকা একটু পরিমাণ কি দিলাম, কালার দিলাম, এবং সে পানিটা কি হয়ে গেল, অন্যান্য কালারের মধ্যে পরিবর্তন হয়ে গেল। তো এই যে জিনিসটা পরিবর্তন হয়ে গেল, এই পরিবর্তনশীলটাকে কিসের কারণে হইলো? ব্যাপনের কারণে হয়েছে। কিসের কারণে হয়েছে বলতো? ব্যাপনের কারণে হয়েছে। তো চলো আজকে আমরা এই চ্যাপ্টারটা নোট করো, এবং আমরা হচ্ছে যে এইটাই পড়বো যে ব্যাপন। ওকে, সো ব্যাপন জিনিসটা কি, আমরা যদি একটু আমরা আমাদের এক্সপেরিমেন্টটার কথা যদি চিন্তা করি, সো ব্যাপন জিনিসটা কি? ব্যাপন হচ্ছে যে আমাদের সরু বা ছিদ্র পথে কোনো কিছু জিনিস এক জায়গায় আরেক জায়গাকে বেরিয়ে, বা কোনো একটা পদার্থ আরেকটা পদার্থের মধ্যে গিয়ে ওই জায়গাটাকে বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে পড়া, বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়াটাকে আমরা বলবো ব্যাপন। কোনো একটা জিনিস, একটা পদার্থ আরেকটা পদার্থের মধ্যে গিয়ে ওই পদার্থের জায়গা সম্পূর্ণ জায়গাটাকে ছড়িয়ে পড়াটাকে আমরা বলবো ব্যাপন। তো আরো একটা যদি এক্সপেরিমেন্ট আমি তোমাদেরকে দেখাই, তো এক্সপেরিমেন্ট না, জাস্ট একটা জিনিস, আমার কাছে একটা স্প্রে আছে, ঠিক আছে, আমার কাছে একটা স্প্রে আছে। সো এইটাকে যদি আমি কি করে দেই, দেখতে পাচ্ছ বাজে গন্ধ। আচ্ছা যাই হোক, হ্যাঁ, এই যে আমি কি করলাম, আমি একটা তোমার কি করলাম, আমি একটা স্প্রে করলাম। স্প্রে করার পর একটা তোমার হচ্ছে যে কিছু গ্যাস নিঃসরণ হইলো। গ্যাস নিঃসরণ হওয়ার পর এখন পুরো রুমের মধ্যে ভরে গেছে, পুরো রুমের মধ্যে ভরে গেছে। এই যে রুমের মধ্যে পুরো ভরে গেল, সো এই রুমের মধ্যে ভরে যাওয়াটাকেই একটা ব্যাপন প্রক্রিয়া বলা হয়। সো ব্যাপনটা কি? এই যে আমার কাছে এই গ্যাসটা আছে, এই গ্যাসটা কিসের মধ্যে আছে বলতো? অনেক বেশি ঘনত্বে আছে, অনেক বেশি ঘনত্ব আছে। তারপর পানির থেকে ওই যে আমরা যে কালারটা ব্যবহার করছিলাম, ওগুলোর ঘনত্বটা অনেক বেশি। সো এই যে বেশি ঘনত্বের কোনো একটা জায়গা থেকে যখন কোনো গ্যাস সরু বা নিঃসরিত পথে যখন বের হয়ে বায়বীয় বা বেশি ঘনত্বের জায়গার মধ্যে চলে যায়, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি ব্যাপন। তখন সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলে থাকি? ব্যাপন বলে থাকি। কারেক্ট? সো ব্যাপন কি? ব্যাপন হচ্ছে যে বেশি ঘনত্বের কোনো একটা পদার্থ বেশি ঘনত্বের জায়গা থেকে যখন কম ঘনত্বের জায়গা গিয়ে সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে পড়ে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া। ঠিক আছে? ব্যাপন প্রক্রিয়া বুঝতে পারছি এভরিওয়ান? ব্যাপন আমরা বুঝতে পারছি? আমি অনেক বেশি মনে হয় গ্যাস দিয়ে দিছি, ভাই গন্ধ আসতেছে। আই থিঙ্ক অনেক বেশি আমি গ্যাস ছড়িয়ে দিয়েছি, একটু নিঃশ্বাস নিতে আমার সমস্যা হচ্ছে। তার মানে এই যে ব্যাপন প্রক্রিয়ার ফলে কি হয়েছে, ওই গ্যাসটা সব জায়গায় ছড়িয়ে পড়ছে। তাহরিন অনেক সুন্দর করে লিখছে যে কম ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। দ্যাটস ভেরি গুড। রাইসা অনেক সুন্দর করে লিখছে যে কম ঘনত্বের জায়গা থেকে বেশি ঘনত্বের জায়গায় ছড়িয়ে পড়াকে সেটাকে কি বলা হয়েছে? ব্যাপন বলা হয়েছে। ঠিক আছে? তো এই জায়গাটাকে আমরা বলবো সাধারণত ব্যাপন। যেমন হচ্ছে যে আমাদের পানির ঘনত্ব থেকে আমরা যখন ওইটাকে কি করছি বলতো, ওইটাকে আমরা অনেক সুন্দর করে যখন কালারটা আমরা ওইখানে দিয়ে করছি, তোমার হচ্ছে যে মিশ্রণ করছি, তখন কি হয়েছে, ওই কালারটা পানির সর্বোচ্চ জায়গায় ছড়িয়ে পড়ছে। তার মানে এই ছড়িয়ে পড়াটাকে আমরা সাধারণত বলতে পারি ব্যাপন। এতটুকু তোমাদের ক্লিয়ার? বাহ, গ্রেট, যে ভাই বুঝতে পারছি। এই না হলো আমার সুপার স্টুডেন্টস। ওকে, তো চলো ব্যাপনটা আমরা এখন করলাম। এখন আরেকটা জিনিস পড়বো, অর্ধভেদ্য পর্দা। পর্দা বলতে কি বুঝায়? পর্দা বলতে কি এই পর্দা বুঝায় বলতো? পর্দা বলতে কি এই পর্দা বুঝাচ্ছে? এই পর্দা কিন্তু মোটেও বুঝাচ্ছে না। পর্দা বলতে এখানে টিস্যুর পর্দা বুঝাচ্ছে, টিস্যুর পর্দা বুঝাচ্ছে, বা যে কোনো একটা ছাঁকুনি টাইপের পর্দাকে বোঝানো হচ্ছে। তো দেখো, অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য মানে কি? অর্ধেক ভেদ হবে, অর্ধেক ভেদ হবে না। অর্ধভেদ্য পর্দা মানে কি? অর্ধেক ভেদ হবে আর অর্ধেক হবে না। সাপোজ তোমরা কখনো ছাঁকুনি ব্যবহার করছো চায়ের? মনে করো আমি যখন চা তৈরি করছো, তোমরা অনেকে চা কিভাবে তৈরি করে দেখছো? চা যখন তৈরি করে, চা পাতা এবং চাকে আলাদা করার জন্য একটা ছাঁকনি ব্যবহার করে, তাই না?
ছাঁকনি ব্যবহার করে না। ছাঁকনি দিয়ে যখন আমরা চা এরকম করে ঢেলে দেই তখন কি হয়, ছাঁকনির মধ্য দিয়ে এই ছাঁকনিতে থাকে এবং ছাঁকনির মধ্য দিয়ে কি চাটা বের হয়ে চায়ের তোমার হচ্ছে যে কোথায় পড়ে যায়, চায়ের পটে পড়ে যায় এবং ওই যে পাতাগুলো আছে, চা পাতাগুলো আছে, ওগুলো ছাঁকনির মধ্যে আটকায় থাকে, তাই না? ছাঁকনির মধ্যে আটকায় থাকে না? সো এই যে এই রকমের পর্দা, কিছু কিছু পর্দা আছে যেগুলো বেশি দ্রব মানে বেশি ঘন দ্রবকে নিতে পারে না বা ঘন দ্রবকে কি করতে পারে না, ওই ভিতর দিয়ে পর্দা দিয়ে ঢুকতে পারে না, কিন্তু যেগুলো কম ঘনত্ব আছে ওই ঘনত্বের দ্রবগুলোকে সে কি করতে পারে, অনেক সুন্দর করে সাইড করে দিতে পারে। সেই জিনিসটাকে আমরা বলবো কি, সেই জিনিসটাকে আমরা বলবো অর্ধভেদ্য পর্দা। সো অর্ধভেদ্য পর্দা যদি আমরা একটা দেখতে চাই, দেখো যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না, তাদেরকে অর্ধভেদ্য পর্দা বলে, তাদেরকে অর্ধভেদ্য পর্দা বলে। এখন দেখো তোমরা বলতে পারো যে ভাইয়া দ্রব কি, দ্রাবণ কি, তারপরে হচ্ছে যে দ্রব কি, এই তিনটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া দ্রবণ কি। তো দ্রবণ কি, এখন ধরো তুমি কি করবা, একটা চা করবা, তুমি একটা চা তৈরি করবা বা হচ্ছে যে তুমি একটা শরবত তৈরি করবা। শরবত কিভাবে তৈরি করবা, শরবত তৈরি করার জন্য তোমার একটা কি লাগবে বলতো, তোমার একটা হচ্ছে যে পানি লাগবে এবং কিছু লেবুর রস লাগবে, তারপর চিনি লাগবে, লবণ লাগবে, এইসব জিনিস লাগবে না? তো যখন তুমি কি করলা, যখন তুমি ওই যে পটটা আছে বা পদার্থটা আছে, পটটা আছে, ওই পটের মধ্যে তুমি কি দিলা, পানি দিলা, এরপর লেবুর রস দিলা, তারপর চিনি দিলা, এরপর লবণ দিলা। লবণ দেওয়ার পর তোমার কাছে চিনি এবং লবণ কি কঠিন পদার্থ না? চিনি এবং লবণ কি পদার্থ তুমি বলো তো? চিনি এবং লবণ কি পদার্থ? কঠিন পদার্থ। আর পানি কি? পানি তো তরল পদার্থ। তার মানে কার ঘনত্ব বেশি, পানির না চিনির? ঘনত্ব কার বেশি? ঘনত্ব কিন্তু কার বেশি বলতো, চিনি এবং লবণের বেশি, কারণ এগুলো কঠিন পদার্থ। তো এই যে দ্রবকে গিয়ে তোমার কি হচ্ছে, এই পানিতে যখন তুমি লবণ আর কি দিচ্ছ, চিনিটা দিচ্ছ, দেওয়ার পর তুমি কি করছো বলতো, দেওয়ার পর তুমি ওটাকে মিশাচ্ছ, মিশায় ওই লবণটাকে এবং পানিটাকে কি করে, লবণটাকে এবং চিনিটাকে ওই পানির সাথে দ্রবণ করতেছো বা একসঙ্গে মিলাই দিচ্ছ। যখন দুইটা জিনিস, যখন একটা তরল পদার্থ এবং কঠিন পদার্থ দ্রবীভূত হয়ে বা একদম একসাথে হয়ে একটা তরল পদার্থে গঠিত হবে, সেটার নাম হচ্ছে দ্রবণ, সেটার নাম হচ্ছে দ্রবণ। আর যে কঠিন পদার্থটা তোমার কি হবে বলতো, যে কঠিন পদার্থটা গলে যাবে সেটাকে বলা হয় তোমার হচ্ছে দ্রবক। সেই কঠিন পদার্থটাকে বলা হয় দ্রব। আর দ্রাবককে পানি, যে অন্য একটা পদার্থকে কি করে থাকে, অন্য একটা পদার্থকে গলিয়ে থাকে, সেটাকে বলা হয় দ্রাবক। তো আমরা অর্ধভেদ্য পর্দা কাকে বলবো, এই জিনিসটা অনেক ভালো মতো করে পড়াশোনা করবো যে অর্ধভেদ্য পর্দা হচ্ছে যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক মানে কি, তোমার হচ্ছে যে দ্রবণের বা একটা মিশ্রণের তোমার হচ্ছে দ্রাবক অণু বা হচ্ছে যে পানি বা যেসব জিনিস দ্রাবক করে, যেমন হচ্ছে যে পানি হতে পারে, দই হতে পারে, এই সব ধরনের তরল পদার্থ। তো এই দ্রবণের দ্রাবক চলাচল করতে পারে কিন্তু দ্রব মানে কঠিন পদার্থ চলাচল করতে পারে না, তাদেরকে আমরা অর্ধভেদ্য পর্দা বলে থাকি, তাদেরকে আমরা অর্ধভেদ্য পর্দা বলে থাকি। তো চলো আমরা একটা কি তৈরি করব, আমরা চা তৈরি করব। ওকে, সো আমরা চা তৈরি করব। চা তৈরি করার জন্য আমাকে কি কি লাগবে বলতো, চা তৈরি করার জন্য আমাদেরকে কি কি লাগবে বলতো? চা তৈরি করার জন্য আমাদের এক নাম্বার জিনিস লাগবে, চলো উপকরণ। আমাদের কি কি উপকরণ লাগবে বলতো তোমরা? চা তৈরির আমরা উপকরণ আমরা একটু দেখবো যে চা তৈরির উপকরণ গুলো কি কি। তো চা তৈরি করার অনেক কিছু উপকরণ আছে। এক নাম্বার উপকরণ হচ্ছে পানি। এক নাম্বার কি? পানি। এক নাম্বার হচ্ছে পানি। এরপর চলে আসো আর কি কি লাগবে চা তৈরি করতে গেলে, আমাদের তো চা পাতা লাগবে, রাইট? চা পাতা লাগবে, চা পাতা লাগবে। এরপর আর কি লাগবে বলতো? চা পাতা লাগবে। আর কি লাগবে? আর হচ্ছে যে মনে করো তোমার চিনি লাগবে, চিনি লাগবে। আর যদি তোমরা হচ্ছে যে যে দুধ চা খায় সে হচ্ছে যে দুধ দিবে, আর হচ্ছে যে আমি যেহেতু আদা চা পছন্দ করি সেহেতু আমি আদা দিব, ঠিক আছে? তো আমি আদা দিব। ওকে, তো আমার চা তৈরি করার জন্য এই উপকরণগুলো লাগবে। কি কি? পানি লাগবে, চা পাতা লাগবে, চিনি লাগবে, আদা লাগবে। তো এইখানে দেখো উপকরণগুলোর মধ্যে এই সম্পূর্ণ একটা যখন চা তৈরি হবে, ওই চাটাকে আমরা বলবো দ্রবণ, ওই চাটাকে আমরা বলবো দ্রবণ। সম্পূর্ণ জিনিস একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করবে ওইটাকে বলবো আমরা দ্রবণ। আর যে কি করবে, যে হচ্ছে যে তোমার সবগুলো জিনিসকে একত্রিত করে নিজের মধ্যে টেনে নিবে। আমরা চা কি তরল পদার্থ না? তার মানে এই সবগুলো জিনিসের মধ্যে তরল পদার্থ কোনটা? চা। আর সরি পানি। এই পানি আমাদের কি করবে, পানি সবগুলো পদার্থকে একবারে মিশায় ফেলবে,
ঠিক আছে, একদম মিশায় ফেলবে। সো এই মিশায় ফেলার পর আমাদের এই জন্য যে মিশায় ফেলবে বা যে তরল পদার্থটা অন্যান্য পদার্থকে একদম নিজের করে নিবে সেটাকে বলা হয় কি, দ্রাবক। ঠিক আছে, আর যেসব পদার্থ দ্রবীভূত হবে বা এইসব পদার্থ গলে যাবে কঠিন পদার্থগুলো, এগুলোকে বলা হয় দ্রব, এগুলাকে বলা হয় দ্রব। সো এই যে দ্রব, দ্রাবণ, দ্রবক, হ্যাঁ, দ্রবণ, দ্রাবণ আর হচ্ছে দ্রব, এই তিনটা জিনিস মোটামুটি বুঝতে পারছি। এই তিনটা জিনিস দেখো কি হচ্ছে যে দ্রবণ, দ্রাবক, ঠিক আছে, সরি দ্রাবক, আর একটা হচ্ছে দ্রব। তো দ্রাবক মানে হচ্ছে যে সবাইকে দ্রবীভূত করে, আর হচ্ছে যে কি করে বলতো, যে হচ্ছে যে নিজে দ্রবীভূত হয় বা নিজে গলে যায় তাকে আমরা বলবো দ্রব। আর এই দুইটা মিলে, সবগুলা মিলে দ্রব এবং দ্রাবণ মিলে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে দ্রবণ। দ্রব এবং দ্রাবক মিলে যা তৈরি হয় সেটাকে আমরা বলবো দ্রবণ। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তোমরা কে কোন চা পছন্দ করো, আদা চা নাকি দুধ চা? তোমরা এটা নিয়ে ইয়া করতেছো, সো স্যাড। ওকে, সো এই জিনিসটাকে আমরা এটার কথা বলবো। সো যেসব পর্দা, এইরকম কিছু পর্দা আছে যে পর্দাগুলো আমাদেরকে কি করে থাকে, শুধুমাত্র কি চলতে পারে, দ্রব, তোমার হচ্ছে দ্রাবক চলতে পারে। দ্রাবক বলতে কে চলতে পারবে, পানি চলতে পারবে। এখন যদি আমি ছাঁকুনি দেই, তাহলে চা পাতাটা কি হয়ে আটকায় যাবে, তারপর আদাটা আটকায় যাবে ছাঁকুনিতে, তাই না? ছাঁকুনিতে আটকায় যাবে না, ছাঁকুনিতে তো অবশ্যই আটকায় যাবে। আর চিনি যদি না গলে যায়, চিনি যদি না গলে ঠিক মতো, আমি যদি পানিতে জাস্ট চিনি দিয়ে রাখলাম কিন্তু কোনোভাবে যদি আমি ইয়াকোড না করি, তোমার হচ্ছে যে ওইটাকে না গুলাই, তার মানে চিনিটাও কিন্তু যাইতে পারবে না। তার মানে আমাদের শুধু পানিটা কি করতে পারবে, ওই পর্দা দিয়ে যাইতে পারবে। সেই পর্দাটাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে, সেই পর্দাটাকে কি বলা হয়, অর্ধভেদ্য পর্দা। যে পর্দা দিয়ে শুধুমাত্র এই দ্রাবকটা যাইতে পারবে কিন্তু কোনো দ্রব যাইতে পারবে না, সেই পর্দাটাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু আমাকে জানাও তো সবাই। সেইটাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। আচ্ছা, চা খাও না, দ্যাটস ভেরি গুড। আমিও চা খাইতে পারি না, আমার জিভ পুড়ে যায় কেমন, এজন্য আমি মাঝে মাঝে আদা চাকে আমি অনেক ঠান্ডা করি। দুধ চা খেলে কিন্তু ক্ষতি হয়, তো আমি আদা চা খাই। ওকে, সো এটা হচ্ছে যে অর্ধভেদ্য পর্দার কাজ। সো অর্ধভেদ্য পর্দা মোটামুটি আমরা দেখলাম যে অর্ধভেদ্য পর্দা কি। সো যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, দেখো তোমরা অর্ধভেদ্য পর্দা আর হচ্ছে যে সাধারণ পর্দার মধ্যে আরেকটা আমরা পার্থক্য দেখতে পারি। তো আরেকটা পার্থক্য আমরা একটু যদি দেখি, দেখো আমরা শুকনা কিসমিস কেমন থাকে বলতো, শুকনা কিসমিস কেমন থাকে? শুকনা কিসমিস এইরকম থাকে না, অনেকটা চুপসে যাওয়া থাকে না? তোমরা তো এখন রোজার সময় তোমরা অনেকেই হচ্ছে যে কিসমিস খেতে পছন্দ করো, তাই না? অনেকেই কিসমিস খেতে পছন্দ করো। তো এই যে কিসমিসটা, এই শুকনা কিসমিস যে আছে, এই শুকনা কিসমিসটা চুপসে যাওয়া, তাই না? তার মানে এটার থেকে পানি সব বের হয়ে গেছে, এখান থেকে পানি বা তরল পদার্থগুলো বের হয়ে গেছে। আর তোমার হচ্ছে ওই শুকনা কিসমিস যদি তুমি 1 দিন বা 2 দিন বা 5 থেকে 6 ঘন্টা তুমি পানির মধ্যে ভিজিয়ে রাখো, তাহলে কি করবে, ওই আঙুরটা বা হচ্ছে যে ওই কিসমিসটা ফুলে আঙুর হয়ে যাবে, আঙুরের মতো হয়ে যাবে। আমার মতো হবে না, আমার নামও যদিও আঙুর, কিন্তু আমার মতো না হলেও কিসের মতো হবে, অনেকটা আঙুরের মতোই হয়ে যাবে, একটু মোটা হয়ে যাবে, একটু এটার থেকে পানি শোষণ করে সে কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে। কিন্তু পানি কি কখনো কিসমিস হয়েছে দেখছো? পানি কি কখনো কিসমিস হয়? পানি কি কখনো কিসমিস হয় বলতো? পানি কিন্তু মোটেও কিসমিস হয় না। কিন্তু কিসমিস কি হয়ে যায়, পানিকে শোষণ করে, পানিকে একদম শোষণ করে সে কি হয়ে যায়, অনেকটা ফুলে যায়, মোটা একটা আঙুরের মতো হয়ে যায়। তার মানে এটা কিসের ফলে হয়, এই যে আমাদের কিসমিসের যে পর্দাটা আছে, এই পর্দাটাও অর্ধভেদ্য পর্দা। তার মানে এখান থেকে তরল বের হয় না, এখান থেকে কোনোভাবেই তরল বের হয় না, কিন্তু ও তরল পদার্থ শোষণ করে। ঠিক আছে, তো এইটা একটা কিসের ফলে হয়, এটা হয় অভিস্রবণের ফলে। এটা হয় কিসের ফলে, অভিস্রবণের ফলে। অভিস্রবণ কি, অভিস্রবণ হচ্ছে যখন কম ঘনত্বের কোন একটা জিনিস বা কম ঘনত্বের কোন একটা জিনিস যখন বেশি ঘনত্বের দিকে কি হয়, আকৃষ্ট হয়, তখন সেটাকে আমরা বলবো, সেটা কি বলবো আমরা, সেটাকে আমরা বলবো অভিস্রবণ। যখন কম ঘনত্বের কোন একটা জিনিস, কম ঘনত্বের কোন একটা জিনিস যখন বেশি ঘনত্বের দিকে অর্ধভেদ্য পর্দার মধ্যে আকৃষ্ট হয় বা ভিতরে যায়, তখন সেটাকে আমরা বলবো কি, অভিস্রবণ। তখন সেটাকে আমরা বলবো অভিস্রবণ। তো এই যে আমরা আঙ্গুর, যেহেতু আমার কাছে নাই, আর আঙ্গুর যদি আমি রাখি খাই, আমার খাইতে ইচ্ছা করবে, রোজা ভেঙে যাবে, আর তোমরাও বলবো যে ভাই আমাকেও 2-1টা আঙ্গুর দেন, আর আমি আঙ্গুর দিতে পারবো না, তাই আমি এটা পরীক্ষাটা করে দেখাতে পারতেছি না, কেমন, আর ওটা একটু টাইম লাগবে। তো এই জন্য আমরা এখানে একটা ভিজুয়াল তৈরি করছি। এই যে কিসমিসটা, এইটা যদি আমি গ্লাসের পানির মধ্যে কি রাখি,
1 ঘন্টা বা 2 ঘন্টা বা একদিনের মতো যদি রাখি, তাহলে কি করবে, এই কিসমিসটা এই পানিটাকে, তরল পদার্থটাকে শোষণ করে, এই তরলটাকে কি করবে, তরলটাকে ভালো মতো করে শোষণ করে সে কি হয়ে যাবে বলতো, সে অনেকটা ফুলে যাবে, অনেকটা মোটা হয়ে যাবে বা আঙুরের মতো হয়ে যাবে। তখন সেটাকে আমরা বলবো অভিস্রবণ। তার মানে এখানে কিসমিসের ঘনত্ব বেশি, আর তোমার কার ঘনত্ব কম, তরলের ঘনত্ব কম। তার মানে আমরা যে এইরকম করে বলবো, যেই সব জিনিস বা যেই প্রক্রিয়ায় তোমার হচ্ছে কম ঘনত্বের কোনো বস্তু, কম ঘনত্বের কোনো বস্তু তোমার হচ্ছে যে বেশি ঘনত্বের জিনিসের প্রতি আকৃষ্ট হয়, সেই জিনিসটাকে বলা, সেই পদ্ধতিটাকে আমরা বলবো অভিস্রবণ। ঠিক আছে, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, অভিস্রবণ। আর অভিস্রবণ কিসের ফলে হয়, এই আঙুরে কি করবা, কিসমিসে অর্ধভেদ্য পর্দা থাকে। অর্ধভেদ্য পর্দা আমি বুঝাইলাম না, যে এইখান দিয়ে শুধুমাত্র কি আসে, তরল বের হইতে পারে, কোন প্রকার কঠিন পদার্থ বের হইতে পারে না, বা কম ঘনত্বের পদার্থগুলো বের হইতে পারে, বেশি ঘনত্বের পদার্থ বের হইতে পারে না। সেটাকে বলা হয় কি বলতো, সেইটাকে সাধারণত বলা হয় অর্ধভেদ্য পর্দা। আর আমরা আবার যদি অভিস্রবণটা আরো ভালো করে যদি তোমরা বলো যে ভাই আমরা বুঝতে পারি নাই, আরো ভালো করে বুঝাই দেন, তো দেখো আমরা এই কিসমিস, ধরো এগুলো হচ্ছে যে আমাদের কিসমিস, ওকে। তো এই কিসমিস গুলোর, এটা কি কঠিন পদার্থ তাই না, এই কিসমিস গুলো কঠিন না, এই কিসমিস গুলো কঠিন পদার্থ। কি পদার্থ, কঠিন পদার্থ, তার মানে এদের ঘনত্ব বেশি। ঠিক আছে, এদের ঘনত্ব, আচ্ছা সরি, সো এদের ঘনত্ব বেশি, এদের কি ঘনত্ব অনেক বেশি। ওকে, এরপর চলে আসো পানি। এরপর আমরা একটু পানি দেই, এটা হচ্ছে যে পানি। এই যে আমরা পানি, একটা বিকারে আমরা পানি নিব, এটা হচ্ছে পানি। হ্যাঁ, পানির কি ঘনত্ব কম, তাই না, পানির ঘনত্ব কত, ঘনত্ব কম। আর কার বেশি, পানির ঘনত্ব কম। আর কার বেশি বলতো, কিসমিসের ঘনত্ব বেশি। তো এই দুটার ঘনত্ব বেশি, কঠিন পদার্থের ঘনত্ব, এই কিসমিসের ঘনত্ব কি বেশি এবং পানির ঘনত্ব কম। এখন চলো আমরা এই বিকারে আমরা কি করব, এই বিকারের মধ্যে আমরা এই পানির মধ্যে আমরা কি করব, এই কিসমিস গুলোকে আমরা একদম ডুবাই রাখবো। ঠিক আছে, আমরা কি করে রাখবো, এই কিসমিস গুলোকে আমরা এখানে এই পানির মধ্যে যখন ডুবাই রাখবো, তখন এটা কি, এটা কম, মানে এটা বেশি ঘনত্বের পদার্থ। তার মানে এখানে যদি আমরা পানির মধ্যে আমরা কি করে রাখি, এখানে আমরা ডুবাই রাখি, তার মানে একদিন পর আমরা দেখব এই কিসমিস গুলো ফুলে গেছে। তার মানে কিছু তো একটা হয়েছে, কিছু না কিছু তো একটা হয়েছে, তাই না, কিছু না কিছু একটা তো অবশ্যই হয়েছে, যার কারণে কি হচ্ছে, একটু ফুলে গেছে। তার মানে এই কিসমিসটা কি করছে, ও পানি, ও কি করছে, এই কিসমিসটা পানিটাকে শোষণ করছে, পানিটাকে কি করছে, শোষণ করছে, বা পানিটাকে অনেক বেশি নিয়ে আসছে, টেনে নিয়ে আসছে, টেনে নিজের মধ্যে করে নিয়ে একদম জাকি ভাইয়ের মতো ফুলে গেছে। ঠিক আছে, তো এই যে ফুলে গেল, এই জন্য আমরা এটাকে কি বলবো, আমরা এটাকে বলবো অভিস্রবণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। যখন আমরা কিছু কিসমিস পানির মধ্যে দেই, বা তোমরা ডাল ভিজায় রাখো না, অনেকে ডাল বা বুট ভিজায় রাখো না, একদিন বা 2 দিন আগে যদি ভিজায় রাখো, বা 2 ঘন্টা আগে যদি ভিজায় রাখো, তখন কি হয় বলতো, ওই ডালটা বা ওই কিসমিসটা বা ওই জিনিসটা একটু ফুলে যায়, ফুলে একটু মোটা হয়ে যায়। তো এই জিনিসটাকে সাধারণত বলা হয় অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়া তাহলে কিভাবে আমরা উদাহরণ দিতে পারবো, যে ধরনের বা যে প্রক্রিয়ায় কম ঘনত্ব বস্তু বা কম ঘনত্ব তোমার হচ্ছে যে পদার্থ বেশি ঘনত্বের পদার্থের দিকে আকৃষ্ট হয়ে বেশি ঘনত্ব পদার্থের মধ্যে কি ওই প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায়, সেটাকে আমরা বলবো অভিস্রবণ। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের সাধারণত অভিস্রবণ প্রক্রিয়া। তো আমরা জানি যে দুইটি বিভিন্ন ঘনত্বের মধ্যে মিশ্রিত হলে একে অপরকে ব্যাপন সংঘটিত হয়। আচ্ছা, তো আমরা যেমন দুইটা পদার্থের মধ্যে ব্যাপন সংঘটিত কিভাবে হয় আমি যদি তোমাদেরকে দেখাই, যেমন আমরা শরবত তৈরি করার জন্য পানি এবং হচ্ছে যে আর কি আছে, পানি ও ওই শোষণ, ভাইয়া কিভাবে শোষণ করে, ওই অর্ধভেদ্যর পর্দার মাধ্যমে ওটা শোষণ করে বা টেনে নিয়ে আসে। শোষণকে এমনিতেই করে, শোষণ মানে কোনো কিছুকে টেনে নিয়ে শোষণ করা, তোমার একটা জিনিসই আমাকে দিয়ে দেই, এইরকম করে শোষণ করা। ঠিক আছে, তো এই ধরনের আমরা কি বলতে পারি, ব্যাপন এবং অভিস্রবণ। তো ব্যাপনটা আশা করি আমরা বুঝতে পারছি, ব্যাপন কি, কোনো একটা জায়গা কম ঘনত্বের জায়গা থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়াটাকে আমরা বলবো ব্যাপন। হ্যাঁ, এবং হচ্ছে যে অভিস্রবণ কি, অভিস্রবণ হচ্ছে যে কম ঘনত্বের বস্তু বেশি ঘনত্বের দিকে আকৃষ্ট হওয়াটাকে আমরা বলবো, বা আকৃষ্ট হওয়া বা শোষণ করাকে আমরা বলবো অভিস্রবণ। ঠিক আছে, আশা করি আমাদের ব্যাপন এবং অভিস্রবণ দুইটা আমরা
ভালো মতো করে দেখতে পারছি। সো ব্যাপন আমার 92% স্টুডেন্ট বুঝতে পারছে। সো এখন আমরা দেখি যে তোমার হচ্ছে যে ব্যাপন এবং অভিশ্রবণ আমরা দুইটাই বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাই দাও, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে একটা পোল দিয়েছি, কেমন? আমি তোমাদেরকে একটা পোল দিয়েছি, পোলের মাধ্যমে তোমরা আমাকে একটু জানাই দাও, ঠিক আছে? ওকে, এমসিকিউ চাও? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা দেখো, এখন আমি তোমাদেরকে বেসিক্যালি কি করলাম, যে কোনো একটা প্রশ্ন বা এতক্ষণ যে প্রশ্ন তোমাদেরকে সলভ গুলো করালাম, এতক্ষণ যা যা বললাম, এরপর আমি তোমাদেরকে আসলে বেসিক্যালি তোমাদের টিচারটা তোমাদেরকে জিজ্ঞাসা করো তো তুমি কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই, নাকি কোন জিনিসটা বুঝতে পারো নাই, এই সব জিনিস ভালো মতো করে দেখার জন্য আমরা একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে যে পোল, যেটা তোমরা এখনই পার্টিসিপেট করছো। তোমরা আমার 88% স্টুডেন্ট, 89% স্টুডেন্ট বলতেছো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, সো এই যে পোলের মাধ্যমে আমরা কি বেসিক্যালি করে থাকি, পোলের মাধ্যমে একটা জিনিস করে থাকি, সেটা হচ্ছে যে ক্লাসের সবার যেন মনোযোগ থাকে, ক্লাস যেন সবাই অনেক ভালোভাবে মনোযোগ ভাবে করতে পারে, সেই জন্য আমরা কি করতে পারি, ক্লাসে মনোযোগী রাখার জন্য যে কাজটা হয় সেটা হচ্ছে যে ক্লাসে মনোযোগী রাখার জন্য পোল দেওয়া হয়। এবং তোমরা অনেকেই আছো যে ক্লাসে না আরিফ ভাইয়ের ক্লাস ভালো লাগতেছে না, আমি কি করবো, আমি এখন অন্য ক্লাস ঢুকি। হ্যাঁ, এইরকম যেন মনোযোগ কোনোভাবেই না হয়, এই জন্য তোমার স্ক্রিনে একটা পোল চলে যায় এবং ওই পোলের মাধ্যমে তোমাদেরকে কি বোঝানো হয়, যে তুমি ক্লাসে যেন মনোযোগী থাকো, যে ভাইয়া এই প্রশ্নটা করছে, এটার অ্যান্সার কি হবে, আমি যদি সঠিক অ্যান্সার না দিতে পারি তাহলে আমার লার্নিং রিপোর্টে ভুল চলে আসবে। সো ভুল তো আমি চাই না, তাই না? এই জন্য সকলে ক্লাসে মনোযোগী হওয়ার ট্রাই করে। ওকে, এরপর চলো ক্লাসের পড়া বুঝতে পারছি কিনা তা যাচাই করার জন্য এখন আমি তোমাদের জিজ্ঞেস করলাম যে বুঝতে পারছো কিনা। আমার 88% স্টুডেন্ট বললো যে ইয়েস ভাই আমরা ক্লাসের পড়া বুঝতে পারছি, তার মানে ক্লাসটা আমি মোটামুটি তোমাদেরকে বুঝাইতে পারছি, রাইট? তার মানে আমার 88% স্টুডেন্ট বুঝছে। আর যারা যারা বুঝতে পারে নাই তারা কি করবে, তারা হচ্ছে যে ক্লাস ডিসকাশন বক্সে ভাইয়া আমি এই জিনিসটা বুঝতে পারি নাই, তাহলে তোমার হচ্ছে যে এই জিনিসটা অনেক ভালোভাবে বুঝাই দিবে। আচ্ছা, তা একজন বলছে ভাই ব্যাপনটা এখনো বুঝি নাই। দেখো, এটা হচ্ছে যে উচ্চ ঘনত্বের একটা জায়গা, ঠিক আছে? উচ্চ ঘনত্ব, এখানে গ্যাসগুলো অনেক বেশি ঠাসা, একদম ঠেসে রাখা আছে। বা তোমরা অনেকে বেলুন ফুকাও নাই বা বেলুন ফুলাও নাই তোমরা, তো যখন বেলুনটাকে তোমরা ফুলাও তখন ওই বেলুনটা অনেকগুলো গ্যাস চলে আসে, অনেকগুলো গ্যাস একসঙ্গে অনেক ঘিচিমিচি হয়ে থাকে যায়। ওকে, এরপর আমি যখন কি করি, ওই বেলুনটার বাতাস ছেড়ে দেই অনেক স্পিডে, কি হয়ে থাকে, ওই বাতাসগুলো বেসিক্যালি বের হয়ে যায়। তার মানে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের দিকে জায়গা যখন কোনো একটা গ্যাস বা কোনো একটা পদার্থ ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা বলবো ব্যাপন, ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো, ব্যাপন। আর অভিস্রবণ জিনিসটা কি, অভিস্রবণ হচ্ছে যখন বেশি ঘনত্ব বা কম ঘনত্বের কোনো একটা বস্তু যখন বেশি ঘনত্বের জিনিসের দিকে আকৃষ্ট হয়, তখন আমরা সেটাকে বলবো অভিস্রবণ। এই দুইটা। ওকে, তো আমরা মোটামুটি এই পরীক্ষার এমসিকিউ কিভাবে আসে এইটার জন্য, বা এমসিকিউ কিভাবে তোমাদেরকে পার্টিসিপেট করতে হয় এইটার জন্য তোমাদেরকে কি মোটামুটি এই পোলটা অনেকটা গুরুত্ব আছে, যেটা আমরা যখন এমসিকিউ খেলবো তখন তোমরা বুঝতে পারবা যে কিভাবে আমরা কি করব, এই এমসিকিউ নামে গেমটা খেলবো এবং লার্নিং রিপোর্ট নিয়ে আসবো, ঠিক আছে? তো এই জন্য আমাদের পোলের গুরুত্ব আছে, অবশ্যই তোমরা একটু ভালো মতো করে দেখার চেষ্টা করবা। এখন চলো অর্ধভেদ্য পর্দা আসলে কি রকম, যেটা আমি তোমাদেরকে অনেকেই ভালো মতো করে বুঝাই দিলাম। ধরো এইখানে একটা বিকার, এটা আমার কাছে একটা বিকার আছে, রাইট? এখন আমার কাছে একটা বিকার আছে, এখন আমি যদি এটা তোমাদেরকে দেখাই, আমি এই যে একটু আগে মরিচের গুঁড়া দিয়ে একটা পরীক্ষা করাইছিলাম, তাই না? দেখো নিচের দিকে অনেক বেশি মরিচের গুঁড়া জমে গেছে, তাই না? অনেক বেশি মরিচের গুঁড়া জমে গেছে। সো এখন যদি আমি এটাকে ছাঁকুনি দেই তাহলে কি হবে বলতো, তাহলে এই যে তোমার পানিগুলো বের হয়ে যাবে, কিন্তু ওই লাল মরিচের গুঁড়াগুলো আটকায় থাকবে, ওই লাল যে মরিচের গুঁড়াগুলো আছে ওগুলা আটকায় থাকবে। সো আমরা অর্ধভেদ্য পর্দা হচ্ছে যে যেমন কঠিন বা ঘন যে বস্তুগুলো আছে সেগুলো, এটা যদি অর্ধভেদ্য পর্দা হয় তাহলে তোমার কি এই নিম্ন ঘনত্বের যে জিনিসগুলো আছে এগুলা জাল দিয়ে বের হইতে পারবে। চলো আমরা এখন একটা বাস্তব উদাহরণ দেখি যে অর্ধভেদ্য পর্দা কাকে বলে। তো আমরা মাছ মারতে গেছি, তো একটা মাছ ধরো এতটুকু সাইজের, এটা হচ্ছে মাছ এ, ওকে, এটা হচ্ছে যে মাছ বি, এখন এইটা হচ্ছে যে মাছ সি, ওকে। সো এইখানে এটা হচ্ছে যে মাছ, এগুলো হচ্ছে আমার কাছে মাছ। ওকে, সো এই মাছগুলোর জন্য আমি একটা জাল দিলাম, এখানে কি দিলাম, একটা নেট দিলাম, এটা হচ্ছে একটা জাল, এটা কি একটা জাল, এইটা একটা জাল। এখন এই যে জালটা আছে দেখো, এই জাল দিয়ে আমি যদি বলি যে এই সাইডে চলে আসো, এখানে যদি আমি আরো ছোট মাছ দেই, এখানে যদি আরো আমি ছোট মাছ অঙ্কন করি, দেখো এতটুকু মাছ, ওকে, এতটুকু মাছ, এতটুকু মাছ,
একটু বড় মাছও যদি না, এখানে তো বড় মাছ না দিলাম। তো এইখানে দেখো জাল দিয়েছি। এখন এই যে জালটা তোমরা দেখতে পাচ্ছ, জালটা মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ। তো জালটা যখন আমরা দিয়েছি তখন পানির এই সাইড থেকে আমি যদি এই মাছটাকে বলি যে তুমি পানির এই সাইড থেকে এই সাইডে আসো, এ তো অবশ্যই এই ফাঁক জায়গাটা দিয়ে আসতে পারবে, তাই না? আসতে পারবে না? এটার ঘনত্ব বেশি, এই যে পদার্থটা, এইগুলা পদার্থের ঘনত্ব বেশি। এখন আমি যদি ও আসতে পারবে, এ যাইতে পারবে। কিন্তু আমি যদি বলি যে এই জালটাকে তুমি, এই মাছটা এই জালটাকে এই ভেদ করে যাইতে পারবে, তখন কি যাইতে পারবে বলো তো? এই যে মাছটা আছে এইটা কি এই জালটা ভেদ করে যাইতে পারবে? হ্যাঁ, মাছগুলো অনেক সুন্দর হয়েছে, বাসায় গিয়ে আজকে ফ্রাই করে খাবো, তোমাদের সকলের দাওয়াত রইলো, ঠিক আছে? কিন্তু তার আগে বলো, এই মাছটা যদি আমি এই জালের ফুটা দিয়ে বের করতে চাই, তাহলে কি কোনোভাবে বের হবে বলো তো? কোনোভাবে বের হবে? কোনোভাবে বের হবে না। এই মাছগুলো কোনোভাবেই বের হবে না, কারণ এগুলোর ঘনত্ব বেশি, কারণ এগুলো সাইজে অনেক বেশি বড়। তো এই যে যেমন জালটা, এই জালটা হচ্ছে এখানে অর্ধভেদ্য পর্দা। এই জালটা এখানে কে বলছে এটা পারবে? এই মাছ এই জাল দিয়ে বের হবে, এই ছোট ছোট ফুটো দিয়ে বের হবে। হ্যাঁ, তো দেখো এই যে এত বড় বড় মাছগুলা, এই যে মাছগুলো আছে, এই মাছগুলা মোটামুটি এই জায়গা থেকে বের হতে পারবে না, কিন্তু ছোট ছোট যে মাছগুলো আছে এগুলো এই জায়গা দিয়ে বের হইতে পারবে। তোমরা যখন দেখবা বড় বড় নদীতে মাছ, বড় বড় মাছগুলো মারে, তখন কি হয়, অনেক বড় বড় ওই জালের ফাঁকগুলো অনেক বড় বড় হয়, তার মানে তাদের ছোট মাছ তারা ধরে না, তারা বড় বড় মাছ ধরে। যারা যারা বড় বড় মাছ ধরে তাদের দেখবা জালের ফুটাগুলো অনেক বড়। তো এই যে পর্দাটা আছে, যেগুলো কি করতে পারে বলতো, যেগুলা আমাদের ছোট ছোট বা কম ঘনত্বের জিনিসগুলোকে একদিক দিয়ে যাওয়া আসা করতে পারে, কিন্তু বেশি ঘনত্বের জিনিসগুলোকে আটকায় দেয়। বেশি ঘনত্বের জিনিসগুলোকে আটকায় দেয়, সেটাকে আমরা সাধারণত বলবো অর্ধভেদ্য পর্দা। তো দেখো এইখানে কয়েকটা জিনিস আছে, কি কি জিনিস আছে বলতো? এইখানে দেখো এই যে বড় বড় যে ফুটাগুলো আছে, এগুলা কিন্তু এই পর্দা দিয়ে যাইতে পারতেছে না, কিন্তু ছোট ছোট পর্দাগুলো এক সাইডে যাচ্ছে। ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো দেখো এই সাইডে গেছে, এই সাইডে গেছে, কিন্তু বড় বড় গুলা এই সাইডে মোটেও আসতে পারতেছে না। কেন আসতে পারতেছে না? এখানে একটা অর্ধভেদ্য পর্দা আছে, এই পর্দার সাইজটা হয়তোবা এই ইয়াটার থেকে বড়, যার কারণে এই সাইডে এবং এই সাইডে যাইতে পারতেছে না। অতএব আমরা বলতে পারবো, ঠিক আছে, অতএব আমরা বলতে পারবো এটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দার প্রক্রিয়াটা এরকম যে তোমার হচ্ছে যে সে কি করতে পারবে না, কম ঘনত্বের জিনিসগুলো যাইতে পারবে, কিন্তু বেশি ঘনত্বের জিনিসগুলা চাইতে পারবে না। হ্যাঁ, জাল ছিঁড়ে যাইতে পারবে, এটা ঠিক আছে। আরিফ ভাইয়ের জাল অনেক শক্ত, কেমন? আরিফ ভাইয়ের জাল থেকে বের হওয়া অসম্ভব। ওকে, সো এই জন্য আমরা কি করতে পারবো, এই জিনিসটাকে অর্ধভেদ্য পর্দা বলে থাকি। রংপুর থেকে কে আছে? রংপুর থেকে আমি আছি বাবা, আমি আছি। রংপুর, সৈয়দপুর, দিনাজপুর এগুলো থেকে আমি আছি, কুড়িগ্রাম, ঠিক আছে, আমার বাসা ওইদিকে। ওকে, আগে পড়াশোনা করো। ওকে, সো এই যে আমার আছে, এটাকে আমরা সাধারণত বলি অর্ধভেদ্য পর্দা। ওকে, সো এই জিনিসটা আমরা মোটামুটি দেখলাম। এবং অর্ধভেদ্য তোমার হচ্ছে যে যদি আসে, অর্ধভেদ্য যদি ক্লাসে আসে, তাহলে তুমি কি করতে পারবে বলতো? এটা বলবো যে প্রক্রিয়ায় একই পদার্থে কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করা হলে দ্রাবক এবং দ্রবণগুলো ঘনত্ব কমে যায়, ওই দিকে চলা যায়, তাকে তোমার হচ্ছে অভিস্রবণ বা তোমার কি বলে, তোমার অসমোসিস বলে। সো এই জিনিসটা একটু তোমরা মুখস্থ রাখবা যে অভিস্রবণ কাকে বলে। অভিস্রবণ হচ্ছে যে আমরা একটু আগে বললাম না, যে কম ঘনত্বের জায়গা থেকে বেশি ঘনত্বের দিকে আকৃষ্ট হয়, কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে আকৃষ্ট হয়, সেটাকে আমরা বলবো কিসমিস। কেন ঘনত্ব বেশি? কারণ কিসমিসটা বাবা কঠিন পদার্থ, কঠিন পদার্থ। কঠিন পদার্থ আমরা হাত দিয়ে ধরতে পারবো, কিন্তু পানি তুমি এরকম করে ধরে রাখতে পারবা? ওকে, তো সেটাকে আমরা সাধারণত ভাবে অভিস্রবণ। অভিস্রবণ মোটামুটি আরো তোমাদেরকে একটু পড়িয়েছি অনেক আগের থেকেই। ওকে, সো এই যে যে পড়াশোনাগুলো আছে, এই পড়াশোনাগুলো তোমাদের দেখবা এই অধ্যায়টা অনেক বড় একটা চ্যাপ্টার, ঠিক আছে, অনেক বড় একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারে তোমার কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমাদেরকে নোট করে রাখতে হয়, যেগুলো আমাদেরকে অনেক ভালো করে নোট করে রাখতে হয়, ওই নোটগুলো আমাদের ক্লাসের মধ্যে করতে হয়। সো কেমন হয় যদি তোমাদের নোটগুলা আমরাই করে দেই, যে বেস্ট বেস্ট এই জিনিসগুলো তোমাদের জন্য থাকবে, এবং ওগুলো যদি পরীক্ষায় আসে কেমন তাহলে হয়? তাহলে নিশ্চয়ই অনেক ভালো হয়। এই জন্য প্রেজেন্টেড টু ইউ মাস্টার বুক, ঠিক আছে। এই মাস্টার বুকে অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে, ওই টপিক গুলাকে অনেক সুন্দর করে সাজিয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো, কুইক ফ্যাক্টস গুলো এই বইয়ের মধ্যে দেওয়া আছে, যেটার মাধ্যমে তোমার পরীক্ষার সময়ও ওই টপিক গুলাকে জাস্ট রিভাইজ করলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি হবে
100-তে 100। এই জন্য আমাদের কাছে চলে আসছে যেটা আছে সেটা জিনিসের নাম হচ্ছে মাস্টার বুক। এই মাস্টার বুকের মাধ্যমে পড়াশোনা করলে আই থিঙ্ক তোমার পরীক্ষার প্রস্তুতি হবে 100-তে 100, কারণ তোমার সবগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ, ইম্পর্টেন্ট সিকিউ সব ধরনের প্রশ্ন থাকতেছে তোমাদের মাস্টার বুকে। সো এই মাস্টার বুকের সাহায্যে তুমি অনেক ইফেক্টিভ ওয়েতে, অনেক সহজেই তোমার পড়াশোনা কি করে, তোমার পড়াশোনাকে তুমি অনেক ইফেক্টিভ ওয়েতে বা ইফেক্টিভ মেথডে তুমি অনেক ভালোভাবে স্ট্রেন করতে পারো। সো একজন মাস্টার বুক কিভাবে কালেক্ট করবো, মাস্টার বুকের দাম কত? ওকে, তো দেখো মাস্টার বুক আসলে আমাদের অনলাইনে যারা যে স্টুডেন্টরা আছে, অনলাইনে যে স্টুডেন্টরা আছে তারা কি করতে পারে, অনলাইন ব্যাচ 25 ওই ব্যাচে যারা ভর্তি হয় তাদেরকে মাস্টার বুকটা ফ্রিতেই দেওয়া হয়। ঠিক আছে, তাহলে মাস্টার বুকটা তাদেরকে ফ্রিতেই দেওয়া হয়, সো এটার জন্য কোনো দাম বা অন্যান্য কিছু নাই। ওকে, সো মাস্টার বুকের সাহায্যে খুব ইম্পর্টেন্ট টপিক গুলো, কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই, কোন কোন প্রশ্নগুলো তোমাকে কি করতে হবে বলতো, কোন কোন প্রশ্নগুলো অনেক ভালোভাবে তোমাকে উপস্থাপন করতে হবে, কোন ভালোভাবে লিখতে হবে, সবগুলো জিনিস তুমি পেয়ে যাবে কোথায়, মাস্টার বুকে। এবং মাস্টার বুকে প্রতিটা অধ্যায়ের জন্য কিন্তু কি কি থাকতেছে বলতো, প্রতিটা অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে, অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো আছে, অধ্যায় ভিত্তিক সৃজনশীল গুলো আছে, এই সবগুলো জিনিস তোমরা মাস্টার বুকে পাবা। এর সাথে সাথে সবগুলো জিনিস তোমরা, যদি মাস্টার বুক তোমাদের সাধারণভাবে পড়তে ইচ্ছা না করে, তাহলে তোমরা ক্লাস 6, 7, 8, 10 MS এর ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের বইয়ের ওইখান থেকে মাস্টার বুকটা ইজিলি ডাউনলোড করতে পারবো। যারা আমরা কোথায় কোথায় আছি বলতো, আমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি হয়েছে তারা ইজিলি এই মাস্টার বুকটা নিতে পারবো, অনলাইনেও নিতে পারবো, সাথে সাথে তোমাদের এখানে অবশ্যই অফলাইনেও তোমাদের একটা বই তোমাদের কাছে যাবে, যে হ্যাঁ এই যে সাজন দাদা যেমন তোমাদের এখানে বইটা ধরে আছে, এই বইটাই তোমাদের কাছে যাবে, যে হ্যাঁ এই বইটাই তোমার হচ্ছে যে কি করে তোমাদের বাসায় চলে যাবে, এবং তোমরা এই বইটাকে অনুসরণ করে তোমাদের প্রস্তুতি 100-তে 100 করতে পারবা। ঠিক আছে, তো চলে আসে আবার আমরা আমাদের পড়াশোনার টপিকে। ঠিক আছে, তো এটা একটু আমাদের দেখো, এখন আমরা একটা করব, সাধারণ একটা পরীক্ষা করব, যে পরীক্ষাটা আমরা অনেক আগে করেছি। কাজটা কি, কাজ হচ্ছে যে তুতে পানিতে ব্যাপন প্রক্রিয়া পর্যবেক্ষণ। ব্যাপন প্রক্রিয়া পর্যবেক্ষণ, এটা আমরা মোটামুটি একটু আগে দেখলাম যে ব্যাপন প্রক্রিয়া কি। সো এটার জন্য প্রয়োজনীয় উপকরণ কি, তুতে, বিকার এবং পানি। আমরা যেটা অলরেডি দেখে ফেলছিলাম তাই না, এই যে আমরা বিকারে পানি নিয়েছিলাম না, এখানে পানি নিয়েছিলাম, তুতের জায়গায় যেহেতু তুতে আমাদের এখানে ছিল না, তো আমরা মরিচের গুঁড়া দিয়ে করছিলাম। তো মরিচের গুঁড়া যখন পানিতে দিয়ে আমরা যখন মিশাই দিছি, তখন কি হয়েছে, এটা কালারটা চেঞ্জ হয়েছে। তো এই পরীক্ষাটা কিন্তু আমরা এখানে মোটামুটি করেছি। এই পরীক্ষাটা যে করছি তার ফলে আমাদের ব্যাপন প্রক্রিয়া সংগঠিত হয়েছে, রাইট? এটার ফলে আমাদের ব্যাপন প্রক্রিয়াটা সংগঠিত হয়েছে। সো ব্যাপন প্রক্রিয়ার জন্য এই যে পরীক্ষাটা তোমরা তোমাদের বাসায়ও করতে পারো, বাসায় করে অনেক সুন্দর করে দিতে পারো যে ভাইয়া এটাই হচ্ছে যে প্রক্রিয়া। সো দেখবা যখন আমাদের এই প্রক্রিয়াটা হচ্ছে, তখন পানির পরিমাণ ওই তুতেগুলো সম্পূর্ণ বিকারের মধ্যে ভরে যাবে, এবং ভরে যাওয়ার পর পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো এটাই হচ্ছে যে ব্যাপনের একটা প্রক্রিয়া। সো ব্যাপনের প্রক্রিয়াটা কি রকম, ব্যাপন হচ্ছে যে উচ্চ ঘনত্বের, ঠিক আছে, উচ্চ ঘনত্বের কোনো একটা বস্তু যখন নিম্ন ঘনত্বের দিকে গিয়ে সারা দিকে ছড়িয়ে পড়ে, চারদিকে ছড়িয়ে পড়ে, সেটাই হচ্ছে যে আমাদের সাধারণত ব্যাপন প্রক্রিয়া। তো এই কাজটা মোটামুটি তোমরা চাইলে বাসায় নিজেরাও এক্সপেরিমেন্ট করতে পারো, আর চাইলে কিসমিসেরটাও করতে পারো, কারণ ওটা খাওয়া যায়, রাইট? ওকে, সো দ্যাট ওয়াজ গুড। এখন আমরা আমাদের হচ্ছে যে, তোমরা সাপোজ এখন আমি যদি তোমাদেরকে বলি যে ব্যাপনের এই যে প্রক্রিয়াটা আছে, বা আমি যে, আচ্ছা তুতে কি হয়, এটা এক ধরনের কালার বা একটা এক ধরনের একটা দ্রবণ। ওকে, এখন যদি আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা প্রশ্ন করি, যে তোমরা এই যে প্রক্রিয়াটা আমি তোমাদেরকে ক্লাসের আগেই আমি তোমাদেরকে যে বিক্রিয়াটা বা তোমাদের হচ্ছে যে এক্সপেরিমেন্টটা করে দেখালাম, বা এই যে এক্সপেরিমেন্টটা আশা করি তোমরা সকলে বুঝছো, রাইট? আশা করি তোমরা সকলে বুঝছো, তাই না? বুঝছো কিনা আমাকে পোলের মধ্যে একটু জানাই দাও যে জি ভাইয়া আমরা ব্যাপনের এই প্রক্রিয়াটা মোটামুটি ভালোভাবে বুঝতে পারছি। ঠিক আছে, এই যে কেউ রংপুরে আছো নাকি? বাবা আমি রংপুরে আছি, এরকম করে আমরা ক্লাসের ডিসকাশনে না জিজ্ঞেস করি। তো দেখো এই রকমের যে প্রক্রিয়াটা আশা করি তোমরা মোটামুটি, আমার অনেকগুলো ভার্সিটি স্টুডেন্ট আছে, হ্যাঁ, যেগুলো মোটামুটি বুঝতে পারছে, বাহ সেরা। সো এই যে তোমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো বা বুঝতে পারেনি, যে ভাইয়া এই জিনিসটা আমি বুঝতে পারিনি, আরেকবার বুঝাই দিলে ভালো হইতো। তো এই জন্য আমাদের কিন্তু অনলাইন ব্যাচে একটা গুরুত্বপূর্ণ সেশন আছে, সেই সেশনটার নাম হচ্ছে যে কিউএনএ সেশন। যেই সেশনটার নাম হচ্ছে যে কিউএনএ সেশন। ওই কিউএনএ সেশনে তুমি যা যা তোমার প্রশ্ন আছে, তোমাদের টিচাররা, এই যে মনে করো আমাদের দেখো যে টিচাররা আছে, ওই টিচাররা অনেক সুন্দর করে তোমাদেরকে ক্লাসের মধ্যে, ক্লাসের পড়া তোমাদেরকে ওই ক্লাসে কোশ্চেন, তুমি কোশ্চেন করবে, তোমার টিচার তোমাকে অ্যান্সার দিবে, এইরকম করে অনেক সুন্দরভাবে তোমাদেরকে কি করে দিবে বলতো, তোমার টিচাররা তোমাকে অনেক ভালোভাবে এই অ্যান্সার গুলো
ওই অ্যান্সার গুলো ক্লাসের মধ্যে এরকম করে জানিয়ে দিবে যে হ্যাঁ তোমার নাম কি, তোমার হচ্ছে যে ওয়াহিদা আমিন, আচ্ছা তুমি এইটা জিনিস বুঝতে পারো নাই, ঠিক আছে তোমাকে আমি একে বা দেখে তোমাদেরকে অনেক সুন্দর করে বুঝাই দিব। তো এই জন্য আমাদের অনলাইন ব্যাচে একটা সিস্টেম আছে, নাম হচ্ছে কিউএনএ সেশন বা কিউএনএ, যেখানে তোমাদেরকে সব ধরনের প্রশ্ন পড়াশোনা রিলেটেড হোক বা আদার্স রিলেটেড হোক সব ধরনের প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। এরপর তোমরা এখন মনে করো ক্লাসে কোনো কিছু বুঝতেছো না, আমার ক্লাসে এখনই তোমার কিছু বুঝতেছো না, তোমার এখনই সলভ দরকার, এই জন্য তোমাদের অনলাইন ব্যাচে আরেকটা জিনিস থাকবে যেটার নাম হচ্ছে যে এইখানেই একটা নাম থাকবে যে আস্ক ইউর টিচার, বা তোমার টিচারকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, টিচার ইনবক্স নাম, তুমি ওই টিচার ইনবক্সে সরাসরি টাইপ করতে পারবা যে ভাইয়া বা আপু আমি এই জিনিসটা বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন। সাথে সাথে আরেকজন টিচার আছে যে কি করবে ওই টিচারে বা ওই তোমার অ্যান্সারটা সে সলভ করে দেওয়ার চেষ্টা করবে। এটাকেই বলা হয় তোমার হচ্ছে যে টিচার ইনবক্স। তো অনলাইন ব্যাচে যারা স্টুডেন্ট আছো তারা মোটামুটি অনেকেই জানো যে আমাদেরকে কি ঘরে থাকে এইরকম করে সম্পূর্ণ যে কিউএনএ সেশন এবং তোমার হচ্ছে টিচার ইনবক্স এর মাধ্যমে তোমাদেরকে কি করা হয়, অনেক সুন্দর করে যে কোনো টাইপের প্রবলেম সলভ করে দেওয়া হয়। ওকে, সো আমরা যদি দেখি যে কোন কোন ভাইয়েরা তোমাদের, মনে করো আমি যে তোমাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে ক্লাস নিলাম বা আদার্স যে ক্লাসগুলো নিলাম, তো এই জিনিসগুলো যদি আমি একটু ভালো মতো করে দেখি যে কোন কোন টিচাররা তোমাদেরকে কে কে এসেছে বা কোন কোন ক্লাসগুলো নিয়ে থাকবে, তো তোমরা যদি একটু ভালো করে দেখো যে এইখানে হচ্ছে যে আমাদের বিজ্ঞান ক্লাস কারা কারা নিবে, তোমরা বিজ্ঞান ক্লাস যদি একটু ভালো মতো করে দেখো যে এই যে হচ্ছে যে আরিফ ভাই আছে, ফারদিন ভাই আছে, রিফাত ভাই আছে, তোমরা কাদের কাদেরকে চিনো আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নিও। তো দেখো এই যে না তোমার এই ক্লাসে টিচার ইনবক্স নাই বাবা, এই ক্লাসে টিচার ইনবক্স অফ থাকবে, এটা ফ্রি ক্লাস তো যার কারণে টিচার ইনবক্স থাকে না। তোমার অনলাইন ব্যাচে যখন তোমরা কনভার্ট হয়ে যাওয়া বা হচ্ছে যে অনলাইন ব্যাচে যখন যারা ভর্তি হবা তাদের জন্য টিচার ইনবক্স কিউএনএ সেশন সব কিছু জিনিস তাদের কাছে চলে থাকবে। ওকে, তো দেখো বিজ্ঞানে হচ্ছে যে আমার থেকেও বা আমার মতো বা আমার থেকেও ভালো ক্লাস নিবে, তোমাদের হচ্ছে যে অনেক ভালো টিচার প্যানেল আছে যারা হচ্ছে তোমাদের বিজ্ঞান ক্লাস নিবে। এরপর গণিতের জন্য আমাদের আছে দাদা সহ আরো অনেক ধরনের টিচার আছে, ভালো টিচার আছে। ওকে, সো এরপর আমরা যদি দেখি আমাদের ইংরেজি অলমাইটি আমাদের তুর্য ভাইয়া আছে, ইকরা আছে, শিফাত ভাইয়া আছে, আবু বকর ভাইয়া আছে, যারা অনেক ভালো মতো করে তোমাদেরকে ইংরেজি শেখাবে। এরপর হচ্ছে যে আমাদের বাংলা এবং তোমাদের হচ্ছে যে সামাজিক বিজ্ঞান, তোমরা যদি এখন তোমাদের বেস্ট যে টিচার আছে সুষময় ভাইয়া, সৌরভ ভাইয়া, লিমন ভাইয়া, তিনজনে অনেক অনেক ভালোভাবে তোমাদের সব ক্লাস নিয়ে থাকবে। ওকে, এরপর চলে আসো আমাদের আইসিটির ক্ষেত্রেও, এবং আইসিটিতেও আমি আরিফ ভাইয়া আছি, জাকির ভাইয়া, জারিন ভাইয়া, আমরা সবাই মিলে, জারিন আপু, আমরা সবাই মিলে মোটামুটি তোমাদের সব ধরনের প্রতিটা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। এরপর তোমাদের হচ্ছে যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে কাইব ভাইয়া, তারপরে কুমকুম আপু, হাসিব ভাইয়া, মোটামুটি সবাই তোমাদের সবগুলো সিস্টেমে চেষ্টা করবে। ওকে, কে বলতেছে জাকির ভাইয়া নাই? এই যে জাকির ভাইয়া, এই যে এই ছেলেটাকে চিনতেছো না তোমরা? এই যে এটা আমি, এই ছেলেটাকে চিনতে পারতেছো না তোমরা? জাকি ভাই কই, জাকি ভাই কই? চিনতেছো না? সো স্যাড, জাকি ভাইয়ের ফেভারিট স্টুডেন্ট জাকি ভাইকে চিনে না, এটা কোনো কথা? ওকে, আমাকে তো চিনো, রাইট? আমাকে তো চিনো, আমার নাম কিন্তু আরিফ, আমাকে না চিনলেও চিনে রাখো, কেমন? তো আমরা মোটামুটি টপিক গুলো শেষ করলাম। এখন যদি আমরা একটু প্রশ্নের ক্ষেত্রে আসি যে আমরা এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসতে পারে একটু ভালো মতো করে দেখা ট্রাই করি। যে আমাদের এখানে CQ1 বা একটা সৃজনশীল কোশ্চেন দেখো অনেক সুন্দর করে দেয়া আছে যে আমাদের এইখানে দেখো স্কুল থেকে বাসায় ফিরে আদিবা লক্ষ্য করলো টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ছে এবং বিকেল বেলা সে গাছগুলোতে পানি দিল। পরের দিন সকালে দেখলো গাছগুলো কি হয়েছে, সতেজতা ফিরে পাইছে বা গাছটা সতেজ হয়ে উঠছে, রাইট? গাছগুলো সতেজ হয়ে উঠছে, তার মানে কি হয়েছে, গাছটা পানিকে শোষণ করে সতেজ হয়ে গেছে। তো এখন দেখো আমরা আশা করি এই উদ্দীপকটা দেখছি। তো 1 নম্বর প্রশ্ন, ব্যাপন কাকে বলে? তো আমরা অলরেডি জানি ব্যাপন কাকে বলে। এরপর প্রচ্ছেদনকে কেন নেসেসারি ইভেল বলা হয়? ওকে, এটাও আমরা একটু দেখবো যে প্রচ্ছেদনকে কেন নেসেসারি ইভেল বলা হয়। তারপর টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কি? এই যে টবে থাকা গাছগুলো পানি না পাওয়ার কারণে সে নেতিয়ে পড়ছে, তার কারণে সে কি করেছে, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো এটা আমরা দেখবো। এরপর পরবর্তীতে গাছগুলোকে কিভাবে সতেজতা ফিরিয়ে পেলো, গাছগুলো কিভাবে এক রাতেই গাছ কিভাবে সচেতন হয়ে একদম সতেজ হয়ে পড়লো, এই প্রশ্নগুলো অ্যান্সারও আমরা একটু দেখবো। তো ব্যাপন কাকে বলে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখো, একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলের চাপে কোনো পদার্থ অধিক ঘন স্থান থেকে বা বেশি ঘন স্থান থেকে কম ঘন স্থানে সমভাবে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করাকে ব্যাপন বলে। যেমন একটা গ্যাস, আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, এই যে গ্যাস, এটা অনেক বেশি ঘনত্বে আছে না? এখন যদি আমি এই যে করলাম, এখান থেকে কি কম ঘনত্বে, এই আমাদের বায়ুমণ্ডলে কম ঘনত্ব না, তো এই যে কম ঘনত্ব স্থানে ছড়িয়ে পড়াটাকে আমরা সাধারণত বলে ফেলি ব্যাপন ভাইয়া। ওকে,
এটাকে আমরা সাধারণত বলি ব্যাপন। তারপর দেখো প্রচ্ছেদনকে কেন নেসেসারি ইভেল বলা হয়। নেসেসারি ইভেল বলা হয়, মনে করো প্রচ্ছেদন যদি না থাকতো তাহলে আমাদের, দেখো আমরা একটা সুন্দর একটা জিনিস দেখি, এটা হচ্ছে গাছ, একটা আমরা গাছ আর্ট করি, ওকে। সো এটা একটা গাছ, তো এই গাছ, এটা হচ্ছে একটা গাছ এবং এই গাছের এটা হচ্ছে শিকড়, এই শিকড়। তো গাছের শিকড়ের মাধ্যমে, গাছের শিকড়ে এখানে মাটি থাকে, রাইট? এদিকে মাটি থাকে না? মাটি থাকে, অবশ্যই মাটি থাকে, এগুলো মাটি, ওকে। গাছ কি করে, এই মাটির থেকে কি শোষণ করে বলতো? পানি শোষণ করে, পানি শোষণ করে, এই যে পানিগুলো শোষণ করতেছে, তাই না? এই পানিগুলো শোষণ করতেছে, এই মাটির নিচে যে পানিগুলো থাকে, এই পানিগুলো বেসিক্যালি গাছ কি করে শোষণ করে থাকে। এখন দেখো এই যে গাছের শিকড়, ধরো এটা একটা গাছের শিকড়, এটা একটা গাছের শিকড়, এই গাছের শিকড় কি করে, এই পানিগুলোকে শোষণ করে। কিভাবে শোষণ করে? অভিস্রবণের ফলে। অভিস্রবণ কাকে বলে বলতো? অভিস্রবণ হচ্ছে যে আমাদের এই যে এটা বেশি ঘনত্ব, এই শিকড়টা বেশি ঘনত্ব, আর এই যে পানিটার কম ঘনত্ব, সে কি করে এই পানিগুলো কম ঘনত্বের জিনিস এই বেশি ঘনত্বের জিনিসের দিকে আকৃষ্ট হয় বা ওই জিনিসটার মধ্যে চলে যায়, এবং সে কি করে এই শিকড়ের মাধ্যমে গাছ কি করে পানি গ্রহণ করে থাকে। তার মানে পানি যদি শিকড়ের মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়ায় যদি কোনোভাবে গাছ পানি না করতো, না টানতো, তাহলে কোনোভাবে এই গাছ বেঁচে থাকতো না। আর গাছ যদি বেঁচে না থাকতো তাহলে পরিবেশ ঠিক থাকতো না। এর কারণে আমরা বলতে পারি যে প্রচ্ছেদনকে নেসেসারি ইভেল বলা হয়। যে প্রচ্ছেদন প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ কমায় এবং নিজেকে মুক্ত করে। এর সাথে সাথে আবার হচ্ছে যে আমাদের গাছ ওই অভিস্রবণ প্রক্রিয়ায়ও তোমাদের কি করে, পানি কি করে থাকে বলতো, শোষণ করে থাকে। এই জন্য আমাদেরকে কি করা হয়, প্রচ্ছেদনকে নেসেসারি ইভেল বলা হয়, নেসেসারি ইভেল বলা হয়, ওকে। এরপর যদি দেখি আমাদের টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কি। কারণ টবে, টব কি, টব একটা সাধারণ একটা জিনিস যেখানে তো পানি মাটির থেকে শোষণ করতে পারে না, তো পানি না দিলে তো ওটা নেতিয়ে পড়বেই, এটা অনেক সাধারণ, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কি, এর কারণ হচ্ছে যে পানি বা ঠিক মতো পায় নাই, আর পানি ঠিক মতো না পাওয়ার কারণে সে কোনোভাবেই কি করতে পারে নাই, সতেজ হয়ে ফিরতে পারে নাই। এটা হচ্ছে যে আমাদের সাধারণত এই প্রশ্নটার অ্যান্সার। আর এর পরের অ্যান্সারটা যেটা ছিল, পরবর্তীতে গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেলো, ওই যে আদিবা কি করছে, আদিবা কি করছে পরে, আদিবা হচ্ছে যে পানি যখন দিয়েছে তখন পানি গাছ শিকড়ের মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়ায় সে কি করছে বলতো, পানি শোষণ করছে, এবং পানি শোষণ করার পর গাছ মোটামুটি অনেক ভালোভাবে কি করতে পারছে, আবার সতেজ হয়ে ফিরেছে। ওইটা তোমাদেরকে অনেক সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তো এটা ছিল আমাদের সিকিউ এর অ্যান্সার, ওকে। সো চলো আমরা এখন আমাদের বেশ কাঙ্ক্ষিত পার্ট, যেটা যে আমাদের এমসিকিউ নাম্বার 1, উদ্ভিদের দেহভ্যন্তরে থাকে পাতার মাধ্যমে পানি নির্গমন করার প্রক্রিয়াটাকে কি বলা হয়, ওকে। আচ্ছা, পাতার মাধ্যমে পানি নির্গমন করার প্রক্রিয়াটাকে কি প্রক্রিয়া বলা হয়? পানি নির্গমন করে, পানি কিন্তু গ্রহণ করে না, নির্গমন করে। যদি গ্রহণ করে তাহলে কি হইতো, অভিস্রবণ হইতো। সো এখন কি হতে পারে, আমি তোমাদেরকে পোল দিচ্ছি, তোমরা পোলের মাধ্যমে তোমরা আমাকে একটু বুঝাই দাও যেটা অ্যান্সার কি হতে পারে। যে উদ্ভিদের দেহের অভ্যন্তরে আমরা জানি অভিস্রবণ কি, অভিস্রবণ হচ্ছে যে কঠিন থেকে, মানে আমাদের হচ্ছে যে এই পানিগুলো কি থাকে, তরল থেকে কঠিনের দিকে যাওয়া, ঠিক আছে। কিন্তু এটা পানি নির্গমন হয়েছে, কোনো একটা জায়গায় পানি যখন কোনো কিছু থেকে নির্গমন হয় বা এক জায়গা থেকে ছেঁকে অন্য একটা জিনিস নির্গমন করা হয়, সেটাকে কিন্তু প্রচ্ছেদন বলা হয়। হ্যাঁ, সো তোমরা এখন এটার অ্যান্সার কি হবে তোমরা আমাকে একটু কাইন্ডলি জানায় দাও, ওকে। এটার অ্যান্সার কি হবে তোমরা আমাকে জানা দাও তো। তো বেশিরভাগ অ্যান্সার দেখতেছি আমি হচ্ছে যে সি। চলো দেখি যে আমরা কারেক্ট অ্যান্সার দেখি। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে যে প্রচ্ছেদন। প্রচ্ছেদন প্রক্রিয়ার ফলে সে কি হয়, পানি নির্গমন করে থাকে। তো চলো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। তো সেকেন্ড কোশ্চেন দেখো, এটা অনেকটা মজার একটা প্রশ্ন। একটা হচ্ছে যে উদ্দীপক আছে যেখানে হচ্ছে যে ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুলদানিতে রাখছে। কিছু রজনীগন্ধা ফুল কোথায় রাখছে, তোমার কোথায় রাখছে বলতো, ফুলদানিতে রাখছে। এবং সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো যে ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। আমরা দেখি নাই বেলি ফুল অথবা হচ্ছে যে তোমার অন্যান্য যে ফুলগুলো আমরা যখন ঘরের মধ্যে রাখি বা আমরা যখন সেন্ট দেই ঘরের মধ্যে, তখন কিন্তু সম্পূর্ণ ঘরটা মোটামুটি সুগন্ধে ভরে যায়। এই ঘটনার সঙ্গে বিজ্ঞান বইয়ে পাঠিত একটা প্রক্রিয়ার মিল আছে। আমরা একটু আগে পড়লাম এই ঘটনার সঙ্গে একটা মিল আছে। সো ওই মিলটা আমরা দেখবো। উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটির নাম কি? আমরা এই যে উদ্দীপকটা পড়লাম এটার প্রক্রিয়াটার নাম কি? তোমরা কাইন্ডলি, আমি তোমাদের সকলকে এমসিকিউ দিচ্ছি, ওই এমসিকিউ এর মাধ্যমে তোমরা তোমাদের সকলকে আমি কি দিচ্ছি, একটা পোল দিচ্ছি। ওই পোলের মাধ্যমে তোমরা আমাকে জানিয়ে দাও যে এই প্রক্রিয়াটার নাম কি।
এই প্রক্রিয়াটার নাম কি হবে তোমরা আমাকে একটু জানিয়ে দাও, কেমন? তোমাদের জন্য পোল চলে যাবে কিছুক্ষণের মধ্যে। তো দেখো এটা কি হয়েছে, ছোট্ট একটা জিনিস ছিল, ওই জায়গাটা অনেক বেশি জায়গায় বা কম ঘনত্বে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তো ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটার নাম কি বলে আই থিঙ্ক তোমরা জানো, অনেকেই ক্লাস ডিসকাশনে লিখতেছো। মুরব্বী এরকম করে ক্লাস ডিসকাশনে লিখবো না, আমরা পোলের মধ্যে দিব অ্যান্সার। ওকে, আই থিঙ্ক আমরা এটার অ্যান্সার পেয়ে গেছি। সো অ্যান্সার বেশিরভাগ অ্যান্সারে আমার আসতেছে এ ব্যাপন, তার মানে ব্যাপন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। লেটস সি আমাদের কারেক্ট অ্যান্সার কি। আমাদের কারেক্ট অ্যান্সার ব্যাপন, রাইট? আমাদের কারেক্ট অ্যান্সার ব্যাপন, কারণ আমরা জানি কম ঘনত্বের জায়গা থেকে বেশি ঘনত্বের জায়গায় ছড়িয়ে পড়ে এটা, রাইট? এই জন্য এটাকে আমরা বলবো ছড়িয়ে পড়ার যে জিনিসটা আছে এটাকে আমরা সাধারণত ব্যাপনই বলে থাকি। ওকে, তো আমরা এটা পেরে গেছি। তো আমরা এখন আসবো পরবর্তী এমসিকিউ, বেলি ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়া কোন প্রক্রিয়ায়? আবার চলে আসছে ছড়িয়ে পড়া, ঠিক আছে? আবার তোমার কাছে কি চলে আসছে, একটা ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা চলে আসছে। তো দেখো আমরা দেখছি আমার 84% স্টুডেন্ট বুঝতে পারছে ব্যাপনটা। হ্যাঁ, তো এর পরবর্তী আমরা প্রশ্নটা একটু যাই। এই পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে, বেলি ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে কোন প্রক্রিয়া বলা হয়? এটার অ্যান্সারও কিন্তু কি হতে পারে, এটাও তোমরা আমাকে একটু জানায় দাও। দেখো তোমাদের কাছে পোল কিছুক্ষণের মধ্যে চলে যাবে। এটা কিন্তু চিটাগং বোর্ডে তোমার 2019 সালে মোটামুটি চলে আসছিল জেএসসি পরীক্ষায়, হয়তো তোমাদের এখন জেএসসি পরীক্ষা নাই, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নটার অ্যান্সার তোমরা আমাকে কাইন্ডলি একটু দিয়ে দাও যে তোমার অ্যান্সারটা কোনটা আসছে। ওকে, সো এই অ্যান্সার কোনটা হবে, কোন প্রক্রিয়া? ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদন নাকি ইমবাইবেশন? কি হবে? আচ্ছা, অ্যান্সার এ স্বর্ণ, সাইমা, ফারিহা, সুলতানা, তারপর হচ্ছে যে তাওহিদ, উম্মে আয়মান, তারপর হচ্ছে যে আল রাফিজ, লিন, ওকে, তারপর হচ্ছে তানিশা ফাতেমা, হুমায়রা, উম্মে আয়মান, নওরিন তাসনিম, তারপর হচ্ছে যে ফাতিহা, ওকে, তারপর জাবিন, সেলিনা সরকার, ওকে, তাহমিদা। মোটামুটি সকলের ক্ষেত্রে অ্যান্সার এ। বাট আমরা পোলে পার্টিসিপেট করে আমি দেখতে পাচ্ছি আমার 90% এর কাছাকাছি স্টুডেন্ট এখনো ভুল অ্যান্সার দিচ্ছে। কেন বাবা, এটা কি হতে পারে অ্যান্সার তোমরা জানো না? এটা অবশ্যই ব্যাপন, কারণ চারদিকে এটা ছড়িয়ে পড়েছে। তো দুই একটা মাইমুনা, চাহাত খান, তারপর হচ্ছে যে রুদ্র, জিন, ওকে, সাবা, তারপর হচ্ছে যে তিজন্দ্রেয়া, তারপর হচ্ছে যে রূপকথা, জাকিয়া সুলতানা, অপরাজিতা মজুমদার, ঠিক আছে, তারপর হচ্ছে সকাল। অনেক সুন্দর করে তোমরা অ্যান্সার দিয়েছো, যে অ্যান্সারটা হচ্ছে যে ব্যাপন। ওকে, এরপরে চলে যায় আমরা পরবর্তী এমসিকিউ। পরবর্তী এমসিকিউটা দেখো, কোনটি অভেদ্য পর্দা, যেটাকে ভেদ করা যায় না? যেটাকে ভেদ করা যায় না, অর্ধভেদ্য মানে কি? অর্ধভেদ্য মানে হচ্ছে যে যেটাকে ভেদ করা যায়, অল্প মানে কঠিন পদার্থ ভেদ করতে পারে না, কিন্তু তরল ভেদ করতে পারে। কিন্তু দেখো একদম অভেদ্য, যেটাকে ভেদ করাই যায় না, যেটাকে ভেদ করা যায় না, সাপোজ আমি যদি ওটাতে পানি রাখি বা অন্যান্য কোনো জিনিস রাখি, ওইটাকে ভেদ হবে না। তো এই চারটার মধ্যে কোনটি অভেদ্য পর্দা, একটু কমন সেন্স দেখে তোমরা এই অ্যান্সারটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করো, যে এই অ্যান্সারটা কি হতে পারে। দেখো তোমাদের এখানে তোমাদের সকলের কাছে পোল চলে যাবে যে কোনটি একটি অভেদ্য পর্দা, এটার সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা আমাকে একটু কাইন্ডলি জানায় দাও যে এটার অ্যান্সারটা কি হতে পারে। কোষ প্রাচীর, কোষ প্রাচীর দিয়ে কিন্তু পানি ভেদ করে, কারণ আমাদের কোষ যদি পানি না পায়, কোষ কি বাঁচবে? কোষ কি বাঁচবে না? কোষ পর্দা, অবশ্যই পর্দার তো পানি লাগবে। সো সি পলিথিন, এখন আমি এটা জানি না এটার অ্যান্সার কি হতে পারে, মাছের পাটকার পর্দা। সো এই চারটার মধ্যে কোন অ্যান্সারটা কারেক্ট হতে পারে আমি একটু দেখে ফেলি। তো সাইমা বলতেছে সি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট, তাহমিদ, জিন, মাসুমা, তারপর হচ্ছে যে আরিফা জান্নাত, ওকে, তারপর হচ্ছে যে সাইমা খান, ওকে, অপরাজিতা মজুমদার। বেশিরভাগ অ্যান্সারই চলে আসতেছে আমাদের সি, রাইট? সো জাবির বলতেছে বি। আচ্ছা দেখা যাক, একটা আমি ওড পাইলাম, দ্যাটস গুড, that was very fine. সো আমাদের বেশিরভাগ অ্যান্সার চলে আসছে, আমার 80% এর কাছাকাছি স্টুডেন্ট বলতেছে অ্যান্সার হবে সি। সো আসলেই পলিথিনটাকে আমি যদি পলিথিনের মধ্যে, পলিথিন যদি ফুটা না থাকে, আমি ওই পলিথিনে পানি নেই বা হচ্ছে যদি তরল কঠিন যাই নেই না কেন, ওই পর্দা ভেদ করতে পারবে না। সো অবশ্যই আমাদের অ্যান্সার সি ইজ কারেক্ট, রাইট? কারণ এই পর্দাটাকে ভেদ করা যায় না, অভেদ্য মানে এটা যেটাকে ভেদ করা যায় না। তুমি যদি পলিথিনে কোনো কিছু জিনিস রেখে দাও, ওটা সারা জন্য ভেদ করবে না যতক্ষণ পর্যন্ত কেউ ফুটা করে না দেয় বা ভেদ করে না দেয়। ওকে, এই জন্য পলিথিনকে অভেদ্য পর্দাও বলা হয়। ওকে, সো এখন তোমাদের জন্য এমসিকিউ নাম্বার 7, কোনটি উদ্ভিদের জন্য নেসেসারি ইভিল? ওকে, সো কোনটি উদ্ভিদের জন্য নেসেসারি ইভিল, মানে একদম প্রয়োজনীয়, সব থেকে প্রয়োজনীয় জিনিস উদ্ভিদের জন্য। আমরা একটু আগে কিন্তু পড়ছি, আমরা একটু আগে অভিস্রবণ প্রক্রিয়া যখন পড়ছিলাম তখন কিন্তু আমি তোমাদের অনেক সুন্দর করে এই জিনিসটা পড়াই দিয়েছি, একদম বট গাছ থেকে।
তো এটার অ্যান্সারটা কি হতে পারে তোমরা আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দাও। আচ্ছা, উম্মে আয়মান বলছে আমার নাম বলেন নাই। তোমার নাম অনেকবার বলছি উম্মে আয়মান, অনেকবার বলছি, তুমি সঠিক অ্যান্সার দিছো, আমি তোমার নাম অনেকবার বলছি। ওকে, সুধা হোসেন শওকত, ওকে অনেক ভালো। এখন এটার অ্যান্সার দাও, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অ্যান্সার। এখানে দেখো অনেকগুলা বোর্ডে আসছে, প্রতিটা বোর্ডেই প্রায় চলে আসছে, তার মানে এই এমসিকিউটা আসার সম্ভাবনা 100 এর মধ্যে প্রায় 90%, 80 to 90%। তো এই জিনিসটা আমাকে একটু জানায় দাও, এটার অ্যান্সার কি হতে পারে? নেসেসিটি ইভিল কাকে বলা হয়? আমরা একটু আগেই বললাম না, এই যে উদ্ভিদ শিকড়ের মাধ্যমে পানি পানি ইয়া করাকে, পানি যে সে শিকড়ের মাধ্যমে পানি টানে সেটাকে মাধ্যমে কোন প্রক্রিয়া বলা হয়? অভিস্রবণ প্রক্রিয়া বলা হয়, নাকি ট্রান্সলেশন বলা হয়, নাকি প্রসেদন, নাকি ব্যাপন? তো আমাদের নেসেসারি ইভিল বলা হয় উদ্ভিদের জন্য কাকে? কাকে বলো তো? অবশ্যই কাকে? প্রসেদন, রাইট? আচ্ছা, আমি ভুলে বি অ্যান্সার দিয়ে দিছি নাকি ছি, কোনটা হবে অ্যান্সার? ওকে, আমি আমি আসলে তোমাদের পোলে একটা ভুল অ্যান্সার দিয়ে দিছি, যার কারণে হয়তোবা এই ঝামেলাটা হতে পারে। কিন্তু আমরা দেখো একটু আগে যে জিনিসটা পড়ছিলাম যে তোমাদের হচ্ছে প্রসেদনকে নেসেসারি ইভিল বলা হয়। আমি পোলে অ্যান্সারটা ভুল দিয়ে দিছি, কিন্তু অ্যান্সার হবে সি, কারণ এই যে প্রসেদনটা বললাম না, এটাকে নেসেসারি ইভিল কেন বলা হয়। ওকে, তো এই জিনিসটা আমরা মোটামুটি ভালোভাবে দেখেছিলাম। ওকে, এরপর চলে আসো আমাদের একটি অভিস্রবণের সময় দুটি তরলকে পৃথক করা রাখে কে? একটি অভিস্রবণের সময় দুটি তরলকে পৃথক করে রাখে কে? দুটি তরলকে পৃথক করে রাখে কে? কে পৃথক করে রাখে এই জিনিসটা আমাকে একটু দেখে দিচ্ছিল। আচ্ছা, অ্যান্সার হবে সি বাবা, সরি এটা ভুল হয়ে গেছে, হ্যাঁ পোল আসলে ভুল দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, তো দেখো কোনটি অভিস্রবণের সময় দুটি তরলকে পৃথক করে রাখে? ওই যে আমি ঘনত্বের কথা বললাম না, যেটার ঘনত্ব বেশি সেটা হচ্ছে যে আমাদেরকে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কি করে রাখে বলতো? একটু বেশি ঘনত্বের পর্দাগুলোকে আটকায় রাখে, আর কম ঘনত্ব পর্দাগুলোকে আটকায় রাখতে পারে না। তো ওই যে পর্দাটাকে আমরা সাধারণত কোন পর্দা বলে থাকি? এই অ্যান্সারটা তোমরা অনেক সুন্দর করে আমাকে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? ওকে ওকে, আমরা যদি এখন আমাদের অ্যান্সারটা দেখে ফেলি, অনেকেই মোটামুটি অ্যান্সার দিচ্ছ। কোন অ্যান্সারটা হতে পারে? ভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, আমরা মোটামুটি একটা পর্দাই এখানে পড়ছি, অভেদ্য পর্দা নাকি হচ্ছে যে অর্ধ গোলাকার পর্দা? ঠিক আছে, অ্যান্সার কি হতে পারে একটু যদি আমরা দেখার চেষ্টা করি? অ্যান্সার হচ্ছে যে অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দার কারণে দুইটা তরল পদার্থ ঘনত্বের কারণে দুইজন দুইজনের থেকে আলাদা হয়ে থাকে, যেমনটা মৃত সাগরের পানি। ওকে, তো এই জিনিসটা হচ্ছে যে আমাদের সাধারণ কিছু থিংস। ওকে, আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। এখন চলে আসে আমরা, তোমরা এই ক্লাসের মধ্যে কতটা তোমাদের হচ্ছে যে মানে কতগুলা তোমাদের ভালো মতো অ্যান্সার দিছো, কতগুলা খারাপ অ্যান্সার দিছো, কোন অ্যান্সার গুলো তোমরা কতদিন ক্লাসের মধ্যে ছিলা, কতদিন ক্লাসের মধ্যে ছিলা না, কোন ক্লাসে তুমি কতক্ষণ ক্লাস করছো, কোন ক্লাস কতক্ষণ করো নাই, কোন কোন পরীক্ষাটা কিভাবে দিছো, কোন পরীক্ষার মার্ক কত পাইছো, এই সব কিছু জিনিস আমাদের লার্নিং রিপোর্টে 10 মিনিট স্কুলের অ্যাপে যারা অনলাইন ব্যাচ স্টুডেন্ট আছে তারা লার্নিং রিপোর্টে অনেক সুন্দরভাবে তারা তাদের রিপোর্টটা পাচ্ছে, যে এটা হচ্ছে আমার লার্নিং রিপোর্ট, সে এত পার্সেন্ট ক্লাস করছে, তারপর হচ্ছে যে এতগুলা ক্লাসে কুইজ দিছে, এতগুলা এক্সাম দিছে, সে মোট ক্লাস দেখছে এতটা সময়, সে কোন দিন কতক্ষণ সময় ক্লাস করছে, এই সম্পূর্ণ জিনিসগুলা আমাদের লার্নিং রিপোর্ট সকলের জন্য থাকবে, যাতে করে কোনো স্টুডেন্ট আচ্ছা তৃষা বলছে আমার নাম বলেন নাই, আচ্ছা প্রিয়ন্তীও বলছে আমার নাম একবারও বলেন নাই, মুক্তা বলছে, মুক্তা আচ্ছা দ্যাটস ফাইন। আচ্ছা, এরকম করে অনলাইন স্টুডেন্টে যখন যদি তোমরা অনলাইনে আসো তোমাদের প্রতিটা ক্লাসে, ওকে আচ্ছা তুল বলতেছে ভাই আমার নাম। তো দেখো এইরকম লার্নিং রিপোর্টের মাধ্যমে তোমরা তোমাদের কতটুকু নিজেদেরকে যাচাই বাছাই করতে পারো, সবগুলো জিনিস তোমরা লার্নিং রিপোর্টের মাধ্যমে তোমাদের সব রিপোর্ট তোমরা পাবা। তো তোমাদের এইখানে কোনোভাবেই কি ক্লাস মিস দেওয়ার সুযোগ নাই। ওকে, অনেক ভালোভাবে তোমাদেরকে ক্লাস করতেই হবে, কারণ কি আমরা তোমাদের লার্নিং রিপোর্ট দেখতে পারবো যে কে কতক্ষণ ক্লাস করছে, কতক্ষণ কোন ক্লাসটা করে নাই। ওকে, এই জিনিসটা অনেক ভালো মতো করে এই লার্নিং রিপোর্টের মাধ্যমে দেখতে পারবা। তো এখন যদি আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেই, হোমওয়ার্কটা কি দিতে পারবা সবাই? হোমওয়ার্কটা হচ্ছে 10 মিনিট স্কুল সুপার গ্রুপ ক্লাস 8 যে গ্রুপটা আছে ওইখানে তোমরা কি করবা? হোমওয়ার্কটা সাবমিট করবা, কি ব্যাপন ও অভিস্রবণ। অভিস্রবণ এর মধ্যে
পার্থক্য লিখো। ওকে, উদাহরণ সহ। সো এটা তোমাদের একটা হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা তোমরা কোথায় জমা দিবা বলো তো? এই যে হোমওয়ার্কটা আছে, এই হোমওয়ার্কটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই হোমওয়ার্কটা তোমরা ক্লাস 8 সুপার স্টুডেন্ট, ক্লাস 8 সুপার স্টুডেন্ট এই যে গ্রুপটা আছে, এই গ্রুপে তোমরা চাইলে পোস্ট করে তোমরা তোমাদের হোমওয়ার্কটা পোস্ট করে দিতে পারো যে ভাইয়া এটা হচ্ছে যে ব্যাপন এবং এটাকে অভিশ্রাবণ বলা হয়। এটা অনেক সুন্দর করে তোমরা তোমাদের এই হোমওয়ার্কটা করে ক্লাস 10 মিনিট স্কুল সুপার যে গ্রুপটা আছে ওই গ্রুপে তোমরা তোমাদের এইচডব্লিউটা কি করতে পারো, অনেক সুন্দর করে সাবমিট করতে পারো। এবং তোমরা দেখো এরপর তোমাদের আমাদের যে ইয়াগুলো আছে, আমাদের যে অনলাইন ব্যাচের স্টুডেন্ট আছে, তারা নিজেকে যাচাই করার জন্য যে এই অধ্যায়টা আমি কতটুকু পারলাম না, এই জন্য ক্লাসের পরে তারা এক্সাম দেয়। এক্সাম কোথায় দেয়? অ্যাপের মধ্যেই তারা অনেক ইজিলি এক্সাম দিয়ে নিজেদেরকে জাজ করতে পারে। এবং হোমওয়ার্ক এবং এক্সাম আমাদের অ্যাপের মধ্যেই হয়ে থাকে, যেগুলো আমাদের অনলাইনের যে অনলাইন ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে ওই স্টুডেন্ট গুলো অনেক সুন্দর করে করিয়ে থাকে। এবং দেখো হোমওয়ার্কও তারা করে অ্যাপের মধ্যে জমা দিতে পারে, প্র্যাকটিসও তোমরা হচ্ছে যে এক্সামের মাধ্যমে কি করতে পারো, অনেক সুন্দর করে প্র্যাকটিসও করতে পারো। এবং কুইজ এবং সৃজনশীল, এই যে আমি যে পড়ালাম তোমাদেরকে, এই কুইজ এবং সৃজনশীল গুলো অনেক সুন্দর করে তোমাদের কিসে করতে পারবে বলতো? তোমাদের অনলাইন ব্যাচে যে স্টুডেন্ট আছে অনেক সুন্দর করে এক্সাম, কুইজ, সিকিউ, এমসিকিউ সবগুলো জিনিস অনেক সুন্দর করে অ্যাপতেই পারফর্ম করতে পারে। সো সাপোজ তুমি একটা হোমওয়ার্ক করতেছো না, অ্যাপ থেকে তোমাকে বারবার বলবে এই তোমার কিন্তু হোমওয়ার্ক বাকি আছে, এই তোমার কিন্তু হোমওয়ার্ক বাকি আছে, হোমওয়ার্কটা করে ফেলো। সো এখানে কিন্তু মিস দেওয়ার কোনো সুযোগ নেই। তাই আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টরা মোটামুটি অনেক ভালোভাবে এই কাজগুলো করে থাকে। তো এরপর যদি দেখি আমরা অ্যাপে এরকম করে হোমওয়ার্ক গুলো জমা দিতে পারি। এবং আমরা হচ্ছে যে এরপরে যদি সাপোজ তোমাদের ইচ্ছা হয় যে ভাইয়া আমরা আরো হচ্ছে যে কি করব, আমরা আরো হচ্ছে যে ফ্রি ক্লাস করতে চাই, সেক্ষেত্রে তোমরা কিভাবে করবা? 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গিয়ে স্টেপ 1 তোমরা কি করবা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ক্লাসকে সিলেক্ট করবা। এরপর তোমরা যেটা কাজ করতে পারো, তোমার ক্লাসটা তোমরা সিলেক্ট করবা, ক্লাস 6, 7, 8, 9, 10 তুমি সুন্দর করে তোমার ক্লাসটা সিলেক্ট করবা। ক্লাসটা সিলেক্ট করার পর এগিয়ে যাও এবং এরপর তুমি ওই ক্লাসটা সিলেক্ট করতে পারবে কোন ক্লাসটা তোমার এখানে চলে আসছে। তুমি ওই ক্লাসটা করার পর অনেক সুন্দর করে তোমার ক্লাসটা তুমি নেক্সট ফ্রি ক্লাসটাকে ইজিলি বুকিং করতে পারো। সো নাজনীন বলতেছে বেস্ট ক্লাস, থ্যাংক ইউ নাজনীন, দ্যাটস ভেরি গুড। ওকে, সো আমরা হচ্ছে এরকম করে যে কোনো একটা ফ্রি ক্লাস অনেক সুন্দর করে বুকিং করতে পারবো। আর আই থিঙ্ক তোমাদের যে টিচার ক্লাস নিবে অনেক সুন্দর করে উনিও হচ্ছে তোমাদেরকে বুকিং করার জন্য সিস্টেমটা দেখাই দিবে। ওকে, সো এরপর দেখো আমাদের এই যে সবগুলো জিনিস কোথায় পারফর্ম হয় এবং সবগুলো ধরনের সিস্টেম এইখানে আমাদের 10 মিনিট স্কুলে যে ক্লাস 8 সুপার স্টুডেন্টস এই যে গ্রুপটা আছে, এই গ্রুপে তোমরা সকল ধরনের ফ্রি ক্লাস রিলেটেড তথ্য, যে কোনো ধরনের তথ্য তোমরা কোথায় পাবা? এই গ্রুপে পাবা। এই গ্রুপটা কোথায়? ফেসবুকের মধ্যে ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপ, ওইখানে গিয়ে আমার পোস্ট তোমরা পাবা, দেখবো ওইখানে তোমাদের সব কিছু জিনিস এখানে চলে আসবে। এবং ওই গ্রুপে তোমরা তোমাদের রিভিউ শেয়ার করতে পারো যে তোমার আজকের ক্লাসটা কেমন লাগছে, তারপর হোমওয়ার্ক থেকে শুরু করে সব ধরনের ক্লাসের রিভিউ তোমরা ওইখানে ইজিলি শেয়ার করতে পারো। এবং তোমরা গ্রুপে এই অনেক সুন্দর করে রিভিউ লিখতে পারো যে দেখো যে এটা ভাইয়ার ক্লাস, ভাইয়ার যদিও এটা আমার ক্লাস, ঠিক আছে, তো এটা ভাইয়ার ক্লাস ছিল, ভাইয়ার ক্লাসে এই জিনিসগুলো ভালো ছিল, এই জিনিসগুলো খারাপ ছিল, বা এই জিনিসটা এরকম ভালো লাগছে, এই জিনিসটা আমি বুঝতে পারছি। এরকম করে তোমরা অনেককে সুন্দর করে ওই সুপার গ্রুপ যেটা আছে ওই সুপার গ্রুপে সুন্দর করে করতে হবে। তো মুভিন বলতেছে ভাইয়া ভর্তি হওয়া যাবে কিনা? হ্যাঁ অবশ্যই বাবা, অবশ্যই আমার ভর্তি হওয়া যাবে। ঠিক আছে, এখন তারপরে চলো যে আমাদের বছর শেষে যারা যারা বেস্ট একটা পুরুষ বা যারা যারা বেস্ট হচ্ছে যে ইয়া করে ফেলে, মানে রেজাল্ট করে ফেলে, তাদের নিয়ে কিন্তু আমাদের অনেক বড় অনুষ্ঠান হয় কেআইবিতে, যেখানে কৃতি শিক্ষার্থীদের অনেক সুন্দর করে সংবর্ধনা দেওয়া হয় যে হ্যাঁ এই স্টুডেন্ট গুলা অনেক ভালো রেজাল্ট করছে, এই স্টুডেন্ট গুলা আমাদের সঙ্গে সকলের সঙ্গে এসে তার ফেভারিট টিচারদের সঙ্গে দেখা করে, ইনক্লুডিং আয়মান ভাইয়া, তারপর হচ্ছে যে মুনজারিন আপু, সবাই মোটামুটি থাকে, যেখানে তোমরা অনেক ভালোভাবে যদি রেজাল্ট করতে পারো 1, 2, 3 এবং টপ 10 এর মধ্যে যদি থাকো, অনেক সুন্দরভাবে তোমাদেরকে ডেকে এখানে নিয়ে আসা হবে এবং তোমাদের কৃতি শিক্ষার্থী হিসেবে তোমাদেরকে মেডেল পরিয়ে দেওয়া হবে। তো আই থিঙ্ক তোমরাও একদিন না একদিন আমার হাতে অথবা আয়মান ভাইয়ের হাতে অথবা মুনজারিন আপুর কাছে তোমরা কি করতে পারো, তোমরা মেডেলটা তোমরাও নিতে পারো, কেমন? ঠিক আছে, তো তোমরাও চেষ্টা করবা যে যেন তোমরা হচ্ছে যে কেআইবিতে এসে আমাদের সঙ্গে অনেক সুন্দরভাবে কি করতে পারো, তোমরা একটা মেডেল নিয়ে আসতে পারো। ওকে,
সো এটাও আমরা দেখতে পারবো। সো তোমাদের আরো যদি ক্লাস রিলেটেড কোনো সমস্যা থাকে তোমরা কল করতে পারো 16910 এই নাম্বারটায়। আর আজকের ক্লাসটা কেমন লাগছে ওটা তোমরা কিন্তু রিভিউ লিখতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা হোমওয়ার্কও জমা দিতে পারো যে হ্যাঁ যে এটা হচ্ছে যে ভাইয়া আজকের ক্লাসের হোমওয়ার্ক, এবং আমার ক্লাসটা কেমন লাগছে তোমরা ওই 10 মিনিট স্কুল সুপার গ্রুপে এখানে সুন্দর করে তোমরা রিভিউ এর মাধ্যমে জানাইতে পারো যে ইয়াস ভাইয়া এটা ক্লাসটা এরকম লাগতেছে। আর অবশ্যই নাজনীন, তারপর হচ্ছে যে তোমার হচ্ছে যে আমিও ছিলাম জাবিন, দ্যাটস গ্রেট। তারপর হচ্ছে যে অলরেডি মেজেল আসে, দ্যাটস ওয়ান গ্রেট। ওকে রিন, বেস্ট ক্লাস, থ্যাংক ইউ। সো এই ধরনের তোমাদের হচ্ছে যে কারণে যে কোনো ধরনের তোমাদের রিভিউ থাকলে ওই গ্রুপে দিতে পারো, এবং তোমাদের হচ্ছে যে অনলাইনে যদি ভর্তি হওয়ার জন্য তোমরা ডাইরেক্ট লিঙ্ক থেকে ভর্তি হতে পারো, আদারওয়াইজ কল 16910, তোমাদেরকে ইজিলি ভর্তি করে দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো এতটুকু পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।